আচ্ছা, সো তোমাদের জন্য আগেই হচ্ছে একটা হচ্ছে সুসংবাদ দিয়ে রাখি, আমরা হচ্ছে ইনশাল্লাহ 1.5 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দিব। আচ্ছা, সো আগের দিন হচ্ছে তোমাদের ভাই হচ্ছে ফল ফ্রুটের লোভ দেখায় আর হচ্ছে ফলমূল দেওয়া হয় না, সো আজকে আমরা ফলমূল দিয়ে শুরু করতেছি ইনশাল্লাহ। সবাই হচ্ছে আশা করি নাস্তা টাস্তা খেয়ে বসছো, তারপরে ডেজার্ট হিসেবে তোমাদের জন্য রয়েছে ফলের ব্যবস্থা। ঠিক আছে, সো সবাই খাওয়া দাওয়া শুরু করো, ভরপেট খেয়ে আমরা ইনশাল্লাহ ক্লাস শুরু করব। আচ্ছা, তো আজকে আমাদের কি লেকচার, আমাদের হচ্ছে আজকে কি লেকচার একটু কমেন্টে জানাও তো আজকে। আচ্ছা, আজকে আমাদের জৈব যৌগের সেকেন্ড চ্যাপ্টার কেমিস্ট্রির কথা। যদি একটু বলতে যাই, কেমিস্ট্রি আমরা মেডিকেলের প্রিপারেশন যারা নেই তারা বায়োলজিটা এত বেশি এত ভালো করে পড়ি, প্রচন্ড এফোর্ট দিই বায়োলজির প্রতি। বায়োলজিতে কত মার্কস থাকে? 30, তাই না? কেমিস্ট্রিতে কত মার্কস থাকে সবাই একটু কমেন্ট বক্সে জানাও তো। 25। তার মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য বায়োলজির পরে যদি বলি কোন সাবজেক্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আশা করি অ্যান্সারটা হবে কেমিস্ট্রি, কারণ মার্কস সবচেয়ে বেশি বায়োলজির পরে এখানে। আর যদি আমি বলি যে কেমিস্ট্রির সবচেয়ে সোজা চ্যাপ্টারটার নাম বলো, একেবারে সবচেয়ে আমাদের প্রিয় চ্যাপ্টার কোনটা, আহ নাম কোনটা হবে সবাই একটু বলো তো। অনেকেই বলতেছে অর্গানিক কেমিস্ট্রি, জৈব রসায়ন। হ্যাঁ, জৈব রসায়ন সবচেয়ে সোজা চ্যাপ্টার কেমিস্ট্রি, আমাদের যেটা হচ্ছে কলেজে 2 মাস 3 মাস ধরে পড়ানো হয়। আজকে সেই জৈব রসায়নের একেবারে লাস্ট ক্লাস, অ্যাস্টার থেকে শেষ পর্যন্ত। তো আমরা আশা করি ক্লাসটা শুরু করব। ক্লাস পড়া খুব বেশি নেই, আমরা অল্প অল্প পড়বো আর হচ্ছে টুকটাক গল্প টল্প করব, এরপরে শেষ করে দিব ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করি ইনশাল্লাহ। দেখো, সর্বপ্রথমেই আমাদের হচ্ছে অ্যাস্টার বলা হচ্ছে এবং এখানে বেশ কিছু হচ্ছে ফলমূলের ছবি দেওয়া হচ্ছে। কেন ফলমূলের ছবি দেওয়া হচ্ছে তার আগে আমরা একটু জেনে নেই যে অ্যাস্টার অ্যাকচুয়ালি কি জিনিস। দেখো, আমরা যদি আহ, জৈব অ্যাসিড আর যদি আমরা অ্যালকোহলকে মিক্স করি, জৈব অ্যাসিড আর অ্যালকোহলকে যদি আমি মিক্স করি তাহলে সেখান থেকে এক অণু পানি বের হয়ে যায়। এক অণু পানি বের হয়ে যে জিনিসটা তৈরি হয় তার নাম হচ্ছে অ্যাস্টার। তোমরা আগের লেকচারে পড়ে থাকবে যে হচ্ছে অ্যাস্টার হচ্ছে কি কার্বক্সিলিক অ্যাসিডের একটা জাতক, বেশ কয়েকটা জাতকের নাম পড়া হয়েছে তোমাদের আশা করি। এর মধ্যে ছিল অ্যাস্টার, তারপরে হচ্ছে অ্যাসিড অ্যামাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, এগুলো হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক। তার মানে আমরা যদি অ্যাসিড আর অ্যালকোহলকে যদি মিক্স করি সেখান থেকে এক অণু পানি বের হয়ে যায় এবং যে জিনিসটা তৈরি হয় তার নাম হচ্ছে কি অ্যাস্টার। তাহলে একটু খেয়াল করো যে আমরা অ্যাস্টারের কার্যকরী মূলক হচ্ছে এইটা। So, এইটা দেখার আগে আমরা একটু এই অ্যাস্টারিফিকেশন বিক্রিয়া বা অ্যাস্টারের সাধারণ প্রস্তুতিটা একটু দেখে আসি। খেয়াল করো, এইখানে এইটা হচ্ছে একটা অ্যাসিড, এটা হচ্ছে একটা অ্যালকোহল। এই অ্যাসিডের OH মূলক আর হচ্ছে অ্যালকোহলের হাইড্রোজেন দুইজনে বের হয়ে যায়, যুক্ত হয়ে এক কোনো পানি হিসেবে বের হয়ে যায়। আর যে মূলকটা পাওয়া যায় বা যে যৌগটা পাওয়া যায় সেটা হচ্ছে কি অ্যাস্টার। তাহলে অ্যাস্টারে কয়টা যৌগ মিলে অ্যাস্টার হচ্ছে? একটা হচ্ছে অ্যাসিড আর একটা হচ্ছে অ্যালকোহল। নিচে একটা উদাহরণ দেওয়া আছে, দেখো ইথানোয়িক অ্যাসিড আর যদি আমরা ইথানলকে একসাথে বিক্রিয়া ঘটাই তাহলে ইথানোয়িক অ্যাসিডের OH বের হয়ে যায় আর ইথানল থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যায় একসাথে যুক্ত হয়ে পানি হিসেবে, আর তৈরি হয় হচ্ছে ইথাইল ইথানয়েড নামক অ্যাস্টার। সো এখানে আমরা যদি একটু এইটা দেখি, কার্যকরী মূলক হচ্ছে এইটা, যেখানে এই ও আর প্রাইম এই অংশটুকু আসে হচ্ছে অ্যালকোহলের থেকে, আর এই যে বাকি অংশটুকু যেটা আছে এই অংশটুকু কই থেকে আসে একটু একটু বলো তো, সবাই একটু চ্যাটে জানাও। এই অংশটুকু আসে হচ্ছে অ্যাসিড থেকে। সো আমরা যদি অ্যাসিড আর অ্যালকোহলকে মিক্স করি তাহলে আমরা আশা করি অ্যাস্টার পাবো। এটুকু বুঝছি তো সবাই? ওকে, তাহলে আমরা একটু সামনে যাই। সামনে গেলে দেখো এই যে ফুল ফল দেওয়ার কারণ, ফুল ফল অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের খাবারের জন্য দেওয়া হয় না, এটা হচ্ছে একটা জিনিস বোঝানোর জন্য দেওয়া হয়েছে যে আমাদের এই যে যে ফুল এবং ফলের সুগন্ধ, ফুল এবং ফলের সুগন্ধের একমাত্র কারণ হচ্ছে এর মধ্যে বিভিন্ন ধরনের অ্যাস্টার উপস্থিত আছে। ফুল এবং ফলের সুগন্ধির কারণ হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাস্টারের উপস্থিতি। তার মানে এই যে লেবুর সুবাস বলো বা ফুলের সুবাস, গোলাপের সুবাস, যে সুবাসই বলো, সব সুবাসের কারণ হচ্ছে
সেখানে বিভিন্ন ধরনের এস্টার উপস্থিত থাকে। তো এস্টারে আমরা আর কিছু জানি না জানি এই চারটা যে লাইন আছে এই চারটা একেবারে টানা মুখস্থ করতে হবে। এই চারটা পড়ে মানে একেবারে পড়া হচ্ছে ফরজ। এই চারটা না পড়ে যদি কেউ মেডিকেলে যায় ভর্তি পরীক্ষা দিতে, তাহলে তাকে হচ্ছে আগে জবাই করা উচিত, তারপরে ফাঁসি দেওয়া উচিত। এই চারটা হচ্ছে মাস্ট, পড়া লাগবেই, ঠিক আছে? এখন কথা হচ্ছে কি কি থাকে। পাকা কলার মধ্যে থাকে পেন্টাইল অ্যাসিটেট এস্টার, পাকা কমলায় থাকে অক্টাইল অ্যাসিটেট এস্টার, আর পাকা আনারসে থাকে বিউটাইল বিউটারেট এস্টার, আর জেসমিন ফুলে থাকে কি বেনজাইল অ্যাসিটেট এস্টার। এখন কথা হচ্ছে যে এইখানে অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া বইয়ের মধ্যে তো এগুলো সংকেত আছে, আমাদের সংকেত পড়তে হবে কিনা? তো তাদের জন্য কথা হচ্ছে যে এগুলার আমাদের নামগুলো জানলেই হবে, সংকেত পড়ার কোনো দরকার নেই। তো এই চারটা হচ্ছে কি অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে চারটা জিনিস। এরপরে দেখো বলা হচ্ছে অ্যাস্টারের শনাক্তকারী বিক্রিয়া। আমরা এরপরে হচ্ছে শনাক্তকারী বিক্রিয়াগুলা বিভিন্ন পিছনে পড়ে আসছে অনেকগুলা। এখানে একটা শনাক্তকারী বিক্রিয়া আছে, তার নাম হচ্ছে ফেরিক হাইড্রামিড পরীক্ষা। এখানে শুধু এতটুকুই জানলে হবে যে অ্যাস্টারকে কোন বিক্রিয়ার মাধ্যমে শনাক্ত করা যায়, কোন বিক্রিয়া। সঠিক উত্তর হচ্ছে ফেরিক হাইড্রামিড পরীক্ষা। তো এখান থেকে আশা করি আমরা এই জিনিসটুকু পারবো, অ্যাস্টারে কোন ফলে কোন অ্যাস্টার থাকে, আর হচ্ছে অ্যাস্টারের শনাক্তকারী বিক্রিয়া কোনটি। আচ্ছা, তাহলে আমরা পরের টপিকসে চলে যাই। এরপরে দেখো বলা হচ্ছে অ্যামাইডের কথা। অ্যামাইডের কথা হচ্ছে যে অ্যামাইডে তোমরা যদি হাজারি স্যারের বই খেয়াল করো, বই খেয়াল করলে দেখবে যে অ্যামাইডে একটা ভয়াবহ কথা লেখা আছে। সেখানে বলছে যে জীবজগৎ অ্যামাইড ছাড়া অচল। এইটা আবার কেমন কথা, জীবজগৎ অ্যামাইড ছাড়া অচল? আহ শুনছিলাম অক্সিজেন ছাড়া অচল, পানি ছাড়া জীব বাঁচতে পারে না, পানি ছাড়া অচল, বেচারা মানুষজন বলতো বউ ছাড়া জীবন চলে না। এটা আবার কেমন কথা যে অ্যামাইড ছাড়া জীবজগৎ অচল? এইখানে তার উনি যে যুক্তিটা দেখাইছে যে কেন অ্যামাইড ছাড়া জীবজগৎ অচল, এর কারণ বলছে, কারণ হিসেবে বলছে যে জিনিসগুলো সেটা হচ্ছে আমরা অ্যামাইডের গুরুত্ব আকারে দেখাচ্ছি। যে অ্যামাইডের গুরুত্ব কি কি? আহ একটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণে অ্যামাইড মূলকের ভূমিকা রয়েছে। একটা ঘনীভবন পলিমার আছে যার নাম হচ্ছে নাইলন, নাইলনে হচ্ছে অ্যামাইড মূলক আছে। আর কি আছে? বেদনানাশক ওষুধ প্যারাসিটামল তৈরিতে। ডাক্তার হতে হলে যে জিনিসটা মাস্ট জানা লাগবেই, যে প্যারাসিটামল দিতে জানতে হবে। এই প্যারাসিটামলও কি আছে? অ্যামাইড মূলক রয়েছে। সো এইখানে আমরা যদি একটু দেখি যে প্রোটিন সংশ্লেষণে কিভাবে অ্যামাইড মূলক আছে। আমরা জানি প্রোটিন তৈরি হয় কি দিয়ে। প্রোটিনের মনোমার যদি বলি, প্রোটিনের মনোমার কি, তাহলে আমরা বলবো যে প্রোটিনের মনোমার হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, তাই না? এখন অসংখ্য অ্যামাইনো অ্যাসিড, প্রায় 50 থেকে 100টা অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়ে কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। এখন এই অ্যামাইনো অ্যাসিডের যেহেতু এটা অ্যাসিড, তার মানে এটার একটা কি থাকবে? কার্বক্সিল মূলক থাকবে। আর অ্যামাইনো অ্যাসিড তার মানে এটার একটা অ্যামিনো মূলক থাকবে। দুইটা অ্যামিনো অ্যাসিড যখন হচ্ছে পরস্পর যুক্ত হবে, তখন সেখান থেকে এক অণু পানি বের হয়ে যাবে এবং তৈরি হবে একটা বন্ড, যাকে বলা হচ্ছে কি পেপটাইড বন্ধন। এই পেপটাইড বন্ধনেই মূলত হচ্ছে অ্যামাইড মূলকটা রয়েছে। সো এখানে আমাদের প্রোটিন সংশ্লেষণে কোন মূলক জড়িত? সবাই একটু বলো চ্যাট বক্সে যে প্রোটিন সংশ্লেষণে কোন মূলকের ভূমিকা রয়েছে? অ্যামাইড মূলক। ওকে, ঠিক আছে, আশা করি সবাই পারবে। আচ্ছা, এরপরে দেখা অ্যামাইডের সাধারণ প্রস্তুতি। সাধারণ প্রস্তুতির ক্ষেত্রে কথা হচ্ছে যে আমরা এর আগে যে সকল জৈব যৌগ পড়েছি, যেমন অ্যালকেন থেকে শুরু করে অ্যালকেন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, এই জিনিসগুলোর প্রস্তুতির মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রস্তুতি আছে। কিন্তু আমাদের আজকের লেকচার হচ্ছে শেষের দিকে, যেখানে প্রস্তুতি একটু লেস ইম্পর্টেন্ট। আর জৈব যৌগের যত প্রস্তুতি আছে, আমাদের মধ্যে কেউ যদি মনে করে থাকি যে সবগুলা প্রস্তুতি আমি একেবারে মুখস্থ করব মেকানিজম সহ কিভাবে কিভাবে হয়, সব পড়ে টরে তারপরে যাব মেডিকেল এক্সাম দিতে, আশা করা যায় তার পরীক্ষার আগে 2 দিন 3 দিন লাগবে হচ্ছে প্রস্তুতি পড়তে। সো তার মানে কি আমরা হচ্ছে প্রস্তুতি কি পড়বো না? আমরা হচ্ছে প্রস্তুতি অবশ্যই পড়বো, কিন্তু আমরা হচ্ছে কিছু স্পেসিফিক প্রস্তুতি পড়বো, যে প্রস্তুতিগুলো একেবারে না পড়লেই নয়। আর প্রস্তুতির ক্ষেত্রে আমরা কি পড়বো? আমরা পড়বো এখানে বিক্রিয়ক কি, এখানে কি উৎপাদ হয়, কি প্রভাবক হয়, অথবা বিশেষ বিশেষ কিছু বিক্রিয়ার জন্য আমরা তাপমাত্রা, চাপ, এইগুলো হচ্ছে পড়বো। সো কোনগুলো পড়বো? আমাদের যেগুলো হচ্ছে লেকচারে পড়ানো হবে, প্লাস হচ্ছে যেগুলো তোমাদের দাগানো বইয়ে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেই বিক্রিয়াগুলো ভালোভাবে পড়তে হবে। এরকম একটা বিক্রিয়া হচ্ছে, দেখো যে অ্যামাইডের সাধারণ প্রস্তুতি, আমরা কিভাবে অ্যামাইড প্রস্তুত করব। দেখো এই যৌগটা হচ্ছে একটা লবণ, কার্বক্সিলিক অ্যাসিডের একটা অ্যামোনিয়াম লবণ।
এই কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণকে যদি আমরা উত্তপ্ত করি 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তাহলে এইরকম একটা জিনিস তৈরি হয় যার মধ্যে CONH2 এই জিনিসটা রয়েছে। এটাই হচ্ছে মূলত অ্যামাইড মূলক। তার মানে অ্যামাইডের প্রস্তুতি খুবই সোজা, যে আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে সেখান থেকে এখনো পানি বের হয়ে যাবে, আর যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে কি অ্যামাইড। পারবো তো আশা করি। ওকে, তাহলে আমরা একটু পরের টপিকসে চলে যাই। দেখো অ্যামাইডের শনাক্তকরণ, আরেকটা শনাক্তকরণ চলে আসছে। আমরা লাস্ট লেকচারে অ্যামিন পড়ে আসছি। অ্যামিনের মধ্যে কিছু হচ্ছে পচা পচা কথা লেখা ছিল। কিরকম কথা লেখা ছিল? আহ সকালবেলা শুরু করলাম ফলমূল দিয়ে, এখন আসছে পচা মাছ নিয়ে, তাই না? সো পচা মাছটা আসলে হচ্ছে আমাদের গন্ধ দরকার নাই, আমাদের এইখানে বিক্রিয়ার জন্য পচা মাছটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তোমরা একটু জানাও তো যে পচা মাছের গন্ধ সৃষ্টির জন্য দায়ী কোন জৈব যৌগ? একটু চ্যাট বক্সে সবাই একটু জানাও যে পচা মাছের গন্ধ সৃষ্টির জন্য কোন জৈব যৌগ দায়ী। ওকে, অনেকেই বলতেছে অ্যামিন। কোন অ্যামিন সেটা আমি জানতে চাচ্ছি। আচ্ছা, অনেকেই বলছে মিথাইল অ্যামিন। ওকে, যারা সঠিক উত্তর দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ইনশাল্লাহ মেডিকেলে চান্স পাবো আমরা। দেখো এইখানে এটা একটা অ্যামাইড। এই অ্যামাইডটাকে যদি আমি অম্লীয় অথবা ক্ষারীয় প্রভাবকের উপস্থিতিতে যদি হচ্ছে উত্তপ্ত করি, তাহলে একটা জিনিস তৈরি হয়, যে জিনিসটা তোমরা চ্যাট বক্সে লিখছো, মিথাইলামিন। আর এই মিথাইলামিনের হচ্ছে কি গন্ধটা হচ্ছে পচা মাছের গন্ধ। সো আমি যদি অ্যামাইডকে উত্তপ্ত করি এবং সেখান থেকে যদি পচা মাছের দুর্গন্ধ আসে, তাহলে বুঝতে হবে এই যৌগটার মধ্যে কি আছে, অ্যামাইড আছে। সো পারবো তো ইনশাল্লাহ। এখানে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, কিন্তু আমি বুঝবো হচ্ছে পচা মাছের দুর্গন্ধ আসবে যদি মিথাইলামিন উৎপন্ন হয়, আর মিথাইলামিন উৎপন্ন হলেই এই যৌগের মধ্যে কি আছে, অ্যামাইড আছে। তোমাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, পচা ডিমে দুর্গন্ধ সৃষ্টির জন্য পচা ডিমে দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী যৌগ কোনটা? সবাই একটু চ্যাট বক্সে দ্রুত জানিয়ে দাও যে পচা ডিমে দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী কোন যৌগ। ওকে, অনেকেই হচ্ছে অল্পনা আক্তার বলছে সালফার ডাইঅক্সাইড। সালফার ডাইঅক্সাইড না। সাদমান বলছে অ্যামিন। আচ্ছা, অনেকেই অ্যান্সার দিচ্ছে। মিনহাজুল ইসলাম বলছে হাইড্রোজেন সালফাইড। ওকে, তাহলে হচ্ছে যারা সঠিক উত্তর দিচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ। আর যাদের জানা নাই একটু মনে রাখো যে পচা ডিমে দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী হচ্ছে হাইড্রোজেন সালফাইড। ওকে, মনে থাকবে আশা করি। ওকে, তাহলে আমরা একটু পরের স্লাইডে যাই। পরের স্লাইডে বলা হচ্ছে যে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ। জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণ। আমরা কার্যকরীমূলক শনাক্তকরণের জন্য বেশ কিছু পরীক্ষা অলরেডি পড়ে ফেলছি, এখানে আরো ছোট করে একটু পড়বো। যেমন 1 নম্বরে দেখো, এইটা বলা হচ্ছে জৈব যৌগে হ্যালোজেনের উপস্থিতি শনাক্তকরণের জন্য কোন পরীক্ষা করা হয়। মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, ঠিক সেম প্রশ্ন, যে জৈব যৌগে হ্যালোজেনের উপস্থিতি শনাক্তকরণের জন্য কোন পরীক্ষা করা হয়। সঠিক উত্তর হচ্ছে লেসাইন পরীক্ষা। পরীক্ষাটার নাম জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এবং এইখানে আরেকটা জিনিস মনে রাখবা যে এই পরীক্ষার জন্য কোন ধাতু ব্যবহার করা হচ্ছে, সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়। হ্যালোজেন শনাক্তকরণের জন্য পরীক্ষার নাম হচ্ছে লেসাইন পরীক্ষা, এবং এই পরীক্ষায় ব্যবহার করা হয় হচ্ছে সোডিয়াম ধাতু। এরপরে সেকেন্ডটাই দেখো যে বলা হচ্ছে অ্যালকোহল মূলক শনাক্তকরণে কি কি পরীক্ষা আছে। আমরা যখন অ্যালকোহল পড়েছি সেখানে দুইটা শনাক্তকরণের কথা ছিল। একটা হচ্ছে এখানে সোডিয়াম ধাতু সহ পরীক্ষা। আরেকটা পরীক্ষা কি ছিল যেটা এখানে নাই, বলতে পারো? আরেকটা পরীক্ষা কি ছিল? অনেকেই বলতেছে আরেকটা পরীক্ষা ছিল কি, PCl5 পরীক্ষা। এই PCl5 এর সাথে অ্যালকোহল বিক্রিয়া করে কি তৈরি করে, বিক্রিয়া করে তৈরি করতেছিল হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। যে বিক্রিয়ার সাহায্যে আমরা কি করতে পারতাম, অ্যালকোহল আর ইথারের মধ্যে কি করতে পারতাম, পার্থক্য করতে পারতাম। সো এই দুইটা পরীক্ষা তো আছেই, পাশাপাশি হচ্ছে কি অ্যাসিটাইল ক্লোরাইড পরীক্ষা আছে, সেরিক অ্যামোনিয়াম নাইট্রেট পরীক্ষা আছে। এই পরীক্ষাগুলোর সাহায্যে আমরা কি করতে পারি, হাইড্রোক্সিল মূলক বা অ্যালকোহলীয় মূলক শনাক্ত করতে পারি। 3 নম্বরে দেখো বলা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ। অ্যালডিহাইড কিটোনের শনাক্তকরণ পড়ার আগে তোমরা আমাকে একটু ঝটপট উত্তর দাও যে এই জিনিসটার নাম কি। এইটার নাম কি, একটু সবাই চ্যাট বক্সে দ্রুত উত্তর দিয়ে দাও। অনেকে বলতেছে কিটোন।
অনেকে বলতেছো কার্বনিল। আচ্ছা, যারা কার্বনিল বলতেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, এই মূলকটা হচ্ছে প্রকৃতপক্ষে কার্বনিল মূলক, যেটা একটা দ্বিযোজী মূলক। কেন দ্বিযোজী? কারণ দুইটা হাত কি থাকে? ফাঁকা থাকে। এই ফাঁকা দুই হাতের এক হাতে যদি আমি অ্যালকাইল মূলক দেই, আরেক হাতে যদি একটা হাইড্রোজেন দিই, তাহলে এখন এই যৌগটা কি হবে বলো তো? এখন এই যৌগটা হচ্ছে কি? অ্যালডিহাইড। এখন এই যৌগটা হচ্ছে অ্যালডিহাইড। আর এই যে ফাঁকা দুই হাতের এক হাতে যদি আমি হাইড্রোজেন, এই হাতেও যদি হাইড্রোজেন না দিয়ে যদি আরেকটা অ্যালকাইল মূলক দিই, তাহলে যৌগটা কি হবে? ওকে, সবাই অনেকে সঠিক উত্তর দিচ্ছ। তাহলে যৌগটা হবে হচ্ছে কিটোন। তার মানে কার্বনিল মূলকের যদি দুই হাতে আমি দুইটা অ্যালকাইল মূলক দিই, তাহলে আমি পাবো কিটোন। আর যদি এক হাতে একটা অ্যালকাইল মূলক আর এক হাতে হাইড্রোজেন দিই, তাহলে পাওয়া যাবে হচ্ছে কি? অ্যালডিহাইড। সো অ্যালডিহাইড কিটোন শনাক্তকরণের আগে আমার সর্বপ্রথম যেটা করতে হবে, সর্বপ্রথম আমার করতে হবে এই কার্বনিল মূলকটা শনাক্ত করতে হবে। কার্বনিল মূলক আমরা কিভাবে শনাক্ত করি জানো? কার্বনিল মূলক শনাক্তকরণের জন্য একটা পরীক্ষা আছে, যেটাকে বলা হচ্ছে 2,4 ডিএনপি পরীক্ষা, তাই না? ডিএনপির ফুল ফর্ম কি জানো? ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। তো এই 2,4 ডিএনপির সাথে কার্বনিল মূলক কি করবে? বিক্রিয়া করবে। বিক্রিয়া করে কি কালারের অধক্ষেপ দিবে একটু সবাই জানাও চ্যাট বক্সে। আচ্ছা, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ঠিক আছে। কি কালারের অধক্ষেপ দিবে? হলুদ কমলা কালারের অধক্ষেপ দিবে। এই হলুদ কমলা অধক্ষেপ দেখে আমরা এখানে বুঝবো এখানে কি আছে? কার্বনিল মূলক আছে। এখন যখন কার্বনিল মূলকটা আমার হচ্ছে কি শনাক্ত হবে, তখন আমি এখানে চিন্তা করবো যে এখানে কি অ্যালডিহাইড আছে নাকি এখানে কিটোন আছে। অ্যালডিহাইড না কিটোন সেইটা শনাক্তকরণের জন্য দুইটা স্পেসিফিক পরীক্ষা আছে, যেটা আমরা সবাই জানি। একটা হচ্ছে টলেন বিকারক পরীক্ষা, আর একটা হচ্ছে ফেইলিং দ্রবণ পরীক্ষা। সো টলেন বিকারক পরীক্ষা যেটা আছে, টলেন বিকারক আর হচ্ছে কি ফেইলিং দ্রবণ। দেখো, এই টলেন বিকারক আর ফেইলিং দ্রবণ দুইটার সাথেই কে বিক্রিয়া করে? অ্যালডিহাইড না কিটোন? দুইটার সাথেই বিক্রিয়া করা হচ্ছে অ্যালডিহাইড। টলেন বিকারকের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে চকচকে সিলভারের দর্পণ তৈরি করে, আর ফেলিং দ্রবণের সাথে অ্যালডিহাইড বিক্রিয়া করে কিউপ্রাস অক্সাইডের লালচে অধক্ষেপ দেয়। সো এই সিলভার দর্পণ আর হচ্ছে কিউপ্রাস অক্সাইডের লাল কালারের অধক্ষেপ, এই দুইটা জিনিস দেখে আমরা বুঝতে পারি যৌগটার মধ্যে কি আছে? অ্যালডিহাইড আছে। আর কিটোন টলেন বিকারক ফেলিং দ্রবণের সাথে কি করে না? কোনো ধরনের বিক্রিয়াও করে না। সো এই জিনিসগুলো আশা করি আমাদের আগের ক্লাসেও আলোচনা হয়েছে। কারো কনফিউশন থাকলে আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, আরেকটা আমরা শিফট বিকারকের মাধ্যমে অ্যালডিহাইড কিটোনের পার্থক্য করতে পারি। জাস্ট নামটা একটু জেনে রাখো, বাট স্পেসিফিক পরীক্ষা যদি আমি বলি, তাহলে টলেন্ট বিকারক আর ফেলিং দ্রবণটাই বেশি মনে রাখবো। আচ্ছা, আইআর এ যাওয়ার আগে আমরা অনেকেই পোল পোল করতেছে, ছোট করে আমরা একটা পোল দেই। সবাই হচ্ছে ঝটপট পোলের উত্তরটা দিয়ে দাও। সবাই দ্রুত পোলের উত্তরটা দিয়ে দাও। ওকে, তোমরা তোমাদের রেজাল্ট গুলো একটু দেখে নাও। আহ পাকা কমলায় অ্যাকচুয়ালি থাকে হচ্ছে অক্টাইল অ্যাসিটেট এস্টার। যারা হচ্ছে পেন্টাইল অ্যাসিটেট দাগাইছো এই 22%, তাদের জন্য এক বালতি সমবেদনা। তোমরা আসলে কি জন্য এটা দাগালো আসলে আইডিয়াতে নাই। তো আশা করি এখানে ভুল করলো বা হচ্ছে ইচ্ছাকৃত ভাবে যদি দাগিয়ে থাকো, ইনশাল্লাহ মেডিকেল ভর্তি পরীক্ষার এই ভুলটা হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট। আশা করি নেক্সট টাইম আর ভুল হবে না। ওকে, তাহলে আমরা একটু নেক্সট স্লাইডে দেখে যাই। কি বলা হচ্ছে? আইআর স্পেকট্রোস্কোপি ও মিডল আইআর। সবাই একটু আইআর এর ফুল ফর্মটা আমাকে জানাও একটু। আইআর এর ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। আইআর এর ফুল ফর্ম কি?
ওকে, অনেকেই বলতেছে কি ইনফ্রারেড রে। ধন্যবাদ সবাইকে যারা ইনফ্রারেড বলছো। আইআর এর ফুল ফর্ম হচ্ছে ইনফ্রারেড রে। এই আইআর কয় ধরনের আছে? আইআর কয় ধরনের আছে? ওকে, 3 ধরনের আইআর আছে। কি কি আছে? আইআর আছে 3 ধরনের। কি কি আইআর আছে? একটা হচ্ছে আছে নিয়ার আইআর আছে, মিডল আয়ার আছে, আর হচ্ছে কি আছে ফার আয়ার আছে। 3 ধরনের আয়ার আছে। এর মধ্যে এই যে যে ফার আয়ার আছে আর নিয়ার আয়ার, এই দুইটা জিনিস যারা গুণগত রসায়ন পড়ছে তারা অবশ্যই পড়ে থাকবে যে এই নিয়ার আয়ার আর হচ্ছে ফার আয়ার ব্যবহার করা হয় চিকিৎসা ক্ষেত্রে, আর আমার জৈব যৌগের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে মিডল আয়ার। তাহলে দেখো এখানে বলা হচ্ছে যে মিডল আয়ার দ্বারা জৈব যৌগের কি করা হয়, কার্যকরীমূলক শনাক্ত করা হয়। জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে মিডল আয়ার ব্যবহার করা হয়। এবং এই যে যে মিডল আয়ার অঞ্চল ব্যবহার করা হয় এর তরঙ্গ সংখ্যাটা একটু খেয়াল করো, মনে রাখতে হবে এর তরঙ্গ সংখ্যা হচ্ছে 1000 থেকে 4000 পার সেন্টিমিটার অথবা রেসিপ্রোকাল সেন্টিমিটার। হচ্ছে এই যে অঞ্চলে হচ্ছে দ্বারা হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করা হয় সেই অঞ্চলের হচ্ছে তরঙ্গ সংখ্যা 1000 থেকে 4000 পার সেন্টিমিটার। আরেকটা তরঙ্গ সংখ্যা এখানে আমাদের মনে রাখতে হবে, বইয়ের মধ্যে দেখবা আছে, সেটাকে বলা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট অঞ্চলের তরঙ্গ সংখ্যা কত। ফিঙ্গারপ্রিন্ট অঞ্চলের তরঙ্গ সংখ্যা মনে রাখবা 1400 থেকে 650 রেসিপ্রোকাল সেন্টিমিটার। আর আমাদের যে মিডল আয়ার অঞ্চল আছে, মিডল আয়ার অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 2.5 থেকে 25 মাইক্রোমিটার। 2.5 থেকে 25 মাইক্রোমিটার। সো এই জিনিসগুলো আশা করি হচ্ছে আমরা সবাই পারবো, এবং এইটুকু এইখান থেকে এইটুকু জানলেই ইনশাল্লাহ এনাফ। আচ্ছা, এরপর হচ্ছে গ্লিসারিন। আমরা সকালবেলা উঠে অনেকেই হয়তো বা হাতে মাখছি অলরেডি। তো সবাই হচ্ছে আমরা আজকে বাস্তবমুখী পড়াশোনা করব। পন্ডস ক্রিম বা গ্লিসারিন নিয়ে বসে যাই। গ্লিসারিন পড়বো তাই তো আমরা। আর হচ্ছে কারো যদি ঘুম পেয়ে থাকে, অলরেডি ঘুম পেলে চোখে 2 ফোঁটা গ্লিসারিন দিয়ে দাও, আশা করি ঘুম চলে যাবে। আচ্ছা, এখন গ্লিসারিন আমরা যখন লাস্ট দিন অ্যালকোহল পড়েছি, অ্যালকোহলের মধ্যে একটা জিনিস পড়েছিলাম, অ্যালকোহল 2 প্রকার, মোনোহাইড্রিক অ্যালকোহল আর একটা হচ্ছে কি পলিহাইড্রিক অ্যালকোহল। এখন মোনোহাইড্রিক অ্যালকোহল বলছিলাম যাদের হচ্ছে কি একটা ওএইচ মূলক আছে, আর পলিহাইড্রিক অ্যালকোহল যাদের মধ্যে কি একের অধিক ওএইচ মূলক আছে। এখানে খেয়াল করো ওএইচ মূলক কয়টা আছে, এই একটা ওএইচ, এই একটা ওএইচ, 3টা ওএইচ মূলক আছে, তার মানে এটা একটা পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহলের ব্যবহারের মধ্যে আমরা পড়ছিলাম লাস্ট দিন যে পলিহাইড্রিক অ্যালকোহল সমূহকে কি করা হয়, ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে বিভিন্ন চোখের ক্রিম, তারপর হচ্ছে চোখের ক্রিম, সরি চোখের তার ক্রিম না, চোখের ড্রপস, আর হচ্ছে স্কিনের বিভিন্ন ক্রিম তৈরিতে হচ্ছে ব্যবহার করা হয় হচ্ছে এই পলিহাইড্রিক অ্যালকোহল। এখন তাহলে গ্লিসারিন যেহেতু একটা পলিহাইড্রিক অ্যালকোহল, তার মানে গ্লিসারিনও ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তোমাদের কাছে আমার প্রশ্ন, গ্লিসারিন তো এটা একটা নাম, আর কি নাম হতে পারে? আমি যদি রাসায়নিক নাম বলতে চাই যে এই যৌগটার রাসায়নিক নাম কি কি হতে পারে, কি নাম হতে পারে? অনেকে বলতেছে সরবিটল। সরবিটল হয় না, গ্লিসারল বলছো, কেউ কেউ প্রোপিন বলছে। আচ্ছা খেয়াল করো, কেউ কেউ গ্লাইকল বলছে। 2টা OH থাকলে সেটা হয় হচ্ছে গ্লিসারল। 3টা OH 2টা OH থাকলে হয় গ্লাইকল। 3টা OH থাকলে আমরা নর্মালি গ্লিসারল বলি। এখানে এটাকে যদি আমি 1 নম্বর কার্বন দিই, এটা 2 নম্বর দিই, এটা হচ্ছে 3 নম্বর কার্বন দিই, তাহলে 3 কার্বন থাকলে হয় কি প্রোপেন। আর 3টা OH আছে, সো এটার আমি আরেক নাম বলতে পারি প্রোপেন 1 2 3 ট্রাই অল। প্রোপেন 1 2 3 ট্রাই অল হচ্ছে গ্লিসারিনের আরেকটা নাম। নেক্সট স্লাইডে একটু দেখি যে এখানে দেখো বলা হচ্ছে যে গ্লিসারিনের অপর নাম হচ্ছে গ্লিসারল অথবা প্রোপেন 1 2 3 ট্রাই অল। আচ্ছা, এখানে আরো কিছু বলা হচ্ছে, দেখো প্রাণীজ উদ্ভিজ্জ তেল চর্বি হলো উচ্চতর ফ্যাটি অ্যাসিডের ট্রাইগ্লিসারাইড। ট্রাইগ্লিসারাইড কথাটা তোমরা আগেই হয়তো বা শুনে থাকবে, কোষ রসায়নেও পড়েছো। ট্রাইগ্লিসারাইডের কথা, লিপিড প্রোফাইলে ট্রাইগ্লিসারাইড চেক করা হয়। এখন যেটা হচ্ছে আমাদের জানা দরকার সেটা হচ্ছে গ্লিসারিনের প্রস্তুতি। গ্লিসারিনকে আমরা নর্মালি 3 ভাবে প্রস্তুত করতে পারি। একটা হচ্ছে তেল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, তেল বা চর্বির অম্লীয় আদ্র বিশ্লেষণ, আরেকটা হচ্ছে প্রোপিন থেকে গ্লিসারন, কি প্রোপিন থেকে প্রোপিন থেকে গ্লিসারিন প্রস্তুতি। মনে রাখবা প্রোপিন, প্রোপেন না কিন্তু। আচ্ছা, এখন
দেখো, তেল বা চর্বির ক্ষারীয় অধ্র বিশ্লেষণ যেটা, সেই প্রক্রিয়ার নাম আমরা অনেকেই শুনে থাকবো। সেই প্রক্রিয়ার নাম হচ্ছে সাবানায়ন প্রক্রিয়া। আর তেল বা চর্বির অম্লীয় আদ্র বিশ্লেষণে যেটা, সেটা হচ্ছে গ্লিসারিন আর হচ্ছে ফ্যাটি অ্যাসিড উৎপন্ন হয়। আর প্রোপিন থেকে যেটা, সেটা হচ্ছে আধুনিক সংশ্লেষণ পদ্ধতি। আমরা তেল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ সম্বন্ধে একটু জানার চেষ্টা করি। সবাই একটু খেয়াল করো, তেল বা চর্বি, তাই তো? আমরা ধরো হচ্ছে তেল বা চর্বির মধ্যে যেহেতু ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, আমরা এর মধ্যে অ্যাড করলাম হচ্ছে ক্ষার দ্রবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে এখানে দুইটা জিনিস তৈরি হয়। একটা হচ্ছে আমরা গ্লিসারিন তৈরি করব, কিছু পরিমাণ গ্লিসারিন পাওয়া যায়, আর পাওয়া যায় হচ্ছে সাবান। কিন্তু আমাদের হচ্ছে সাবান তো এখানে কাঙ্ক্ষিত উপাদান না, তো সাবানটাকে আমাদের আলাদা করতে হবে। কিভাবে আলাদা করব? এই সাবানটাকে আলাদা করার জন্য আমরা এক্সট্রা করে ব্রাইন যোগ করব। দ্রুত একটু কমেন্ট বক্সে জানাও যে ব্রাইন জিনিসটা অ্যাকচুয়ালি কি। ওকে, অনেকেই হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের কথা বলতেছো। শুধু সোডিয়াম ক্লোরাইড না, আমাদের একটু মনে রাখতে হবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ বা ঘন সম্পৃক্ত যে দ্রবণটা আছে সেটা হচ্ছে ব্রাইন। যখন আমরা এর মধ্যে ব্রাইন যোগ করব, তখন এই সাবানটা হচ্ছে দ্রবণের উপরে ভেসে উঠবে। সাবানটা হচ্ছে পৃথক হয়ে দ্রবণের উপরে ভেসে উঠবে, তখন আমরা উপর থেকে সাবানটাকে পৃথক করে নেব। তো সাবান থেকে পৃথক করে নিলে আমরা সাবানটা আলাদা হয়ে গেল, সো গ্লিসারিনের পার্টটা রয়ে গেল। কিন্তু এখানে যে গ্লিসারিনটা থাকে, সেটা হচ্ছে 100% বিশুদ্ধ গ্লিসারিন না, এখানে বিভিন্ন ধরনের অপদ্রব্য থাকে। এই অপদ্রব্য মিশ্রিত গ্লিসারিনের একটা নাম আছে। সেই অপদ্রব্য মিশ্রিত গ্লিসারিনের নাম হচ্ছে স্পেন্ট লাই। অপদ্রব্য মিশ্রিত গ্লিসারিনকে কি বলা হচ্ছে? স্পেন্ট লাই। এখানে যে জিনিসটা মনে রাখতেই হবে যে স্পেন্ট লাইয়ের মধ্যে কত পার্সেন্ট গ্লিসারিন থাকে। স্পেন্ট লাইয়ের মধ্যে 3 থেকে 5% কি থাকে? গ্লিসারিন থাকে। স্পেন্ট লাইয়ের মধ্যে 3 থেকে 5% গ্লিসারিন থাকে। এখন অপদ্রব্য তো আমার পৃথক করতে হবে। অপদ্রব্য পৃথক করার জন্য আমরা এর মধ্যে যুক্ত করব হচ্ছে ফিটকিরি। ফিটকিরি যোগ করলে দেখা যাচ্ছে হচ্ছে অপদ্রব্যগুলো হচ্ছে আলাদা হয়ে যাবে এবং আমরা হচ্ছে মোটামুটি 80% বিশুদ্ধ গ্লিসারিন পাবো। এখন কথা হচ্ছে, কমেন্ট বক্সে একটু জানাও যে ফিটকিরির সংকেত কি। ফিটকিরির সংকেত কি? অনেকে বলতেছে পারি না, ভুলে গেছি। ফিটকিরির সংকেত পড়া লাগবে কিনা মনে একটু দেখে রাখতে পারো, খুব কঠিন কিছু না। পটাশিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, আর মাত্র কত অণু পানি যেন? কত অণু পানি? মাত্র 24 অণু কি থাকে? পানি থাকে। তো এটা মনে একটু দেখে রাখতে পারো, অত মানে আহামরি কঠিন কিছুও না, আবার হচ্ছে কি মনে রাখতে হবে এমনও না, একটু দেখে রাখো। তো আমরা একটু ফিরে আসি। দেখো যে বলা হচ্ছে যে জিনিসটা ভোলা যাবেই না এখান থেকে, যে স্পেন্ট লাইয়ের মধ্যে গ্লিসারিন থাকে 3 থেকে 5%, এটা অবশ্যই মনে রাখতে হবে। এর মধ্যে আমরা কি করব? অ্যালাম বা ফিটকিরি যোগ করব। যোগ করে যদি পাতিত করি তাহলে 80% আমরা গ্লিসারিন পাবো। আর বিশুদ্ধ গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.26। 1.26 হচ্ছে বিশুদ্ধ গ্লিসারিনের আপেক্ষিক গুরুত্ব। আর ব্রাইন বলা হচ্ছে, তোমরা যেটা অলরেডি উত্তর দিয়ে দিয়েছো, যে ব্রাইন হচ্ছে কি সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণকে বলা হচ্ছে ব্রাইন। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু দেখো, একটা বলা আছে মোমবাতি শিল্পে মোমবাতির গলন রোধের জন্য এর সাথে কি মেশানো হয়? স্টিয়ারিক অ্যাসিড মেশানো হয়। মোমবাতি শিল্পে মোমবাতির গলন রোধের জন্য কি মেশানো হয় এর সাথে? স্টিয়ারিক অ্যাসিড মেশানো হয়। তো আশা করি এই জিনিসটুকু কেউ কখনো ভুলবা না, অন্তত পক্ষে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কেউ ভুলবা না। ভর্তি পরীক্ষার পরে ভুলে যাও, তখন আর সমস্যা নেই। ওকে। আচ্ছা, এখন যে পরীক্ষাটা আসছি খুবই পরিচিত পরীক্ষা, এবং আজ থেকে 3 বছর আগে মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রশ্নটা হুবহু আসছিল যে গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা কোনটি। আশা করি উত্তরটা সবাই জানো, যে গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা এটা একটা অপসারণ বিক্রিয়া। কেন অপসারণ বিক্রিয়া? অপসারণ বিক্রিয়ায় অ্যালকোহল থেকে এখানে অ্যালকিন তৈরি হচ্ছে, পানি অপসারিত হয়েছে, এবং এই পরীক্ষায় একটা জিনিস তৈরি হয় তার নাম হচ্ছে অ্যাক্রোলিন। এই পরীক্ষায় তৈরি হয় অ্যাক্রোলিন, যেটা হচ্ছে দুর্গন্ধযুক্ত, এবং এটা উৎপন্ন হলে সাফোকেটেড মনে হয়, শ্বাসরোধক,
শ্বাসরোধক দুর্গন্ধযুক্ত অ্যাক্রোলিন উৎপন্ন হয়। এই অ্যাক্রোলিনের নাম অনুসারে এই পরীক্ষাটার নাম হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। তার মানে পরীক্ষায় যদি আসে যে গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা কোনটি, তাহলে উত্তর হচ্ছে কি অ্যাক্রোলিন টেস্ট। এইটাও কিন্তু ভুল করা যাবে না, খুবই সোজা প্রশ্ন এবং এগুলাই কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় আসে। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন কিন্তু খুবই সোজা, সেখানে প্রশ্ন আসে যে নিচের কোনটি কার্বক্সিল মূলক, নিচের কোনটি কস্টিক সোডা, এই নিচের কোনটি গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া, এই প্রশ্নগুলাই আসে এবং এগুলা ভুল করা যাবে না। পারবো ইনশাল্লাহ। ওকে, আমরা যদি পারি আমরা পরবর্তী টপিকসে চলে যাই। ফেনল। ফেনল খুবই গুরুত্বপূর্ণ, দেখো একটু খেয়াল করো, আমাকে একটু সবাই একটু জানাও যে এই যৌগটার নাম কি। এই যৌগটার নাম কি সবাই একটু জানাও তো। ওকে, কেউ কেউ ফেনল বলে ফেলছো। এই যৌগটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি এই যৌগটা হচ্ছে বেনজিন। আচ্ছা, এই বেনজিনের এই হাইড্রোজেনটাকে যদি আমি হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করি, বেনজিনের হাইড্রোজেনটাকে যদি আমরা কি করি হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপন করি, তাহলে যে জিনিসটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি ফেনল। আচ্ছা, আমরা আগের ক্লাসে অলরেডি পড়ে ফেলছি যে ফেনলে OH মূলক থাকলেও ফেনলের সাথে অ্যালকোহলের ধর্মের বড়সড় তফাৎ আছে। অ্যালকোহল সমূহ লিটমাস নিরপেক্ষ, কিন্তু ফেনল কি হিসেবে কাজ করে, অম্ল না ক্ষার? ফেনল অম্ল হিসেবে কাজ করে এবং কি করে নীল লিটমাসকে কি করে লাল করে। দয়া করে একটু এই জিনিস ছোট ছোট জিনিসগুলো একটু ভালো করে পড়বা যে নীলকে লাল করে নাকি লালকে নীল করে। পরীক্ষায় কিন্তু এই বিষয়গুলাই তোমার কনফিউশন সৃষ্টি করবে যে অ্যাকচুয়ালি অম্ল কি নীলকে লাল করে নাকি ক্ষার নীলকে লাল করে। এই জিনিসগুলো একটু ভালোভাবে ক্লিয়ারিফাই করবা। যেমন ফিজিক্স আছে তোমাদের ঢাকার বিনতিকোণ কত, ঠিক আছে, নর্থ নাকি সাউথ, 31 ডিগ্রি নাকি 0.5 ডিগ্রি, এই জিনিসগুলো একটু হচ্ছে তোমরা ভালোভাবে খেয়াল করবে, কারণ পরীক্ষার হলে যখন তোমার মাথার মধ্যে অনেকগুলা বই প্লাস হচ্ছে টেনশন যে হচ্ছে যদি চান্স না পাই তাহলে কি হবে, যদি চান্স না পাই তাহলে কি হবে, ওই অবস্থায় কিন্তু সোজা জিনিসও মাথা থেকে বের হয়ে যায়। সেই অবস্থায় যাতে বের না হয় আমাদেরকে সেরকম ভাবে পড়তে হবে। আচ্ছা, এখানে খেয়াল করো যে ফেনলের আরেকটা নাম আছে, ফেনলের আরেকটা নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। বলো তো কার্বলিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়, কার্বলিক অ্যাসিড কোন কাজে ব্যবহার করা হয়? অনেকে বলতেছে সাপ সাপ, অ্যাকচুয়ালি কার্বলিক অ্যাসিড কি করা হয় সাপ তাড়াতে ব্যবহার করা হয়। ফেনলের আরেক নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড, এই কার্বলিক অ্যাসিডটা সাপ তাড়াতে ব্যবহার করা হয়। এটা জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, পচন রোধক হিসেবে ব্যবহার করা হয়। আমাকে একটু তোমরা জানাও একটা জিনিস যে অ্যান্টিসেপটিক কি জিনিস আর ডিসইনফেক্টেন্ট কি জিনিস? অ্যান্টিসেপটিক কি জিনিস আর ডিসইনফেক্টেন্ট কি জিনিস? সবাই একটু জানাও, অনেকে বলছে পচন রোধক, অনেকটা হচ্ছে জীবাণুনাশক। আচ্ছা, তোমার আমার শরীর যদি কোথাও একটু কেটে যায় অথবা ছিলে যায় আমরা কি বলি, অ্যান্টিসেপটিক লাগাও নাকি ডিসইনফেক্টেন্ট লাগাও? অ্যান্টিসেপটিক, তাই না? এখন অ্যান্টিসেপটিক হচ্ছে কি, তাহলে আমরা ক্ষতস্থানে লাগাই, তাহলে জীবন্ত কোষের ক্ষতস্থানে দেওয়া হয় হচ্ছে কি অ্যান্টিসেপটিক। আর ডিসইনফেক্টেন্ট দেওয়া হয়, এটা হচ্ছে পরিবেশে দেওয়া হয়। অ্যান্টিসেপটিক ডিসইনফেক্টেন্ট দুইটাই জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়, পচন রোধক হিসেবে ব্যবহৃত হয়, কিন্তু অ্যান্টিসেপটিক দেওয়া হয় কোথায়, জীবন্ত কোষে ক্ষতস্থানে, আর ডিসইনফেক্টেন্ট দেওয়া হয় হচ্ছে পরিবেশে। আশা করি এটুকু ক্লিয়ার। এখন ফেনল কিন্তু অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহৃত হয়, ফেনল ডিসইনফেক্টেন্ট হিসেবেও ব্যবহৃত হয়, কিন্তু পরিবেশে যখন দেওয়া হচ্ছে তখন ঘনমাত্রাটা বেশি প্রয়োজন আর ক্ষতস্থানে দেওয়ার জন্য ঘনমাত্রা কম প্রয়োজন। সো এইখানে দেখো ফেনলের মাত্র 0.2% জলীয় দ্রবণ, ফেনলের মাত্র 0.2% জলীয় দ্রবণ ব্যবহার করা হয় অ্যান্টিসেপটিক হিসেবে এবং 1% জলীয় দ্রবণ ব্যবহার করা হয় হচ্ছে ডিসইনফেক্টেন্ট হিসেবে। ফেনলের 0.2% জলীয় দ্রবণ ব্যবহার করা হয় হচ্ছে অ্যান্টিসেপটিক হিসেবে, আর 1% জলীয় দ্রবণ ব্যবহার করা হয় হচ্ছে ডিসইনফেক্টেন্ট হিসেবে। ডিসইনফেক্টেন্টটা আমরা দিই পরিবেশে, অ্যান্টিসেপটিকটা দিই হচ্ছে ক্ষতস্থানে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে দেখো যে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল এর একটা নাম আছে, নামটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। পিক্রিক অ্যাসিড হিসেবে পাওয়া যায়। এই পিক্রিক অ্যাসিডটা কি কাজে ব্যবহার করা হয় বলো তো?
পিক্রিক অ্যাসিড কি কাজে ব্যবহার করা হয়? পিক্রিক অ্যাসিড হচ্ছে বার্নল ক্রিম হিসেবে ব্যবহার করা হয়। আচ্ছা, বার্নল ক্রিম হিসেবে ব্যবহার করা হয়। বার্নল ক্রিম মানে বার্ন মানে পোড়া, কোথাও যদি পুড়ে যায় কোনো কারণে, তাহলে হচ্ছে সেই পোড়া ক্ষতে বার্নল ক্রিম হিসেবে এই পিক্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। তার মানে এই সবগুলো ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি আমরা সবাই পারবো। এরপরে দেখো ফেনলের প্রস্তুতি। ফেনলের কয়েকটা প্রস্তুতির মধ্যে একটা হচ্ছে কিউমিন পদ্ধতিতে ফেনল প্রস্তুতি। কি প্রস্তুতি? কিউমিন পদ্ধতিতে, ডাও পদ্ধতিতে, আর হচ্ছে আলকাত্রা থেকে। খেয়াল করো কিউমিন পদ্ধতিতে এখানে একটা কথা হচ্ছে 90%। 90% অ্যাকচুয়ালি কি, আমরা যে ফেনল ইউজ করি সেই ফেনলের 90% প্রস্তুত করা হয় হচ্ছে কিউমিন প্রণালীতে। এখন কিউমিন প্রণালীতে ফেনল প্রস্তুত করার জন্য প্রয়োজন 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 30 অ্যাটমসফিয়ার চাপ এবং ফসফরিক অ্যাসিড হিসেবে হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 অ্যাটমসফিয়ার চাপে ফসফরিক অ্যাসিড প্রভাবক দ্বারা কি করা হয়? কিউমিন প্রস্তুত করা হয়। আর আরেকটা হচ্ছে ডাও প্রণালী। এগুলো ডিটেলস এত ইম্পর্টেন্ট না, নামগুলো একটু জেনে রাখবা। যে সোডিয়াম ফিনেট লবণকে যদি আমি গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ 182 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পাতিত করি, তাহলে কি পাবো? আমরা ফেনল পাবো। আর আলকাত্রার তেল থেকে বিভিন্ন জিনিস হচ্ছে নিষ্কাশন করা যায়। এর মধ্যে 171 থেকে 230 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আলকাত্রার মধ্যম তেল থেকে ফেনল পাওয়া যায়। ফেনলের সাথে কয়েকটা জিনিস পাওয়া যায়, ক্রিসল পাওয়া যায়, ন্যাপথালিন পাওয়া যায়। সো আমরা হচ্ছে পদ্ধতিগুলোর নাম জানবো। আর একটা জিনিস দেখো, ফেনলের পিকে এর মান কত? ফেনলের পিকে এর মান হচ্ছে 10। ফেনলের পিকে হচ্ছে 10। ওকে ওকে। সো এইটার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এবারের জিনিসটা, যে ফেনলের শনাক্তকারী পরীক্ষা আছে কি কি। ফেনলের মেইনলি তিনটা শনাক্তকারী পরীক্ষা আছে। একটা হচ্ছে এখানে আমাদের প্রথম আসছে ব্রোমিন সহ ফেনলের পরীক্ষা। ব্রোমিন দ্রবণের সাথে ফেনল বিক্রিয়া করে এবং বিক্রিয়া করে দেখো তিনটা ব্রোমিন যুক্ত হয়েছে। তো এটার নাম হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমো ফেনল। এর একটা অধক্ষেপ দেয়। কি কালারের অধক্ষেপ দেয়? হলদে সাদা অধক্ষেপ দেয়। এই 2,4,6 ট্রাইব্রোমো ফেনলের হলদে সাদা অধক্ষেপ দেখে আমরা বুঝবো যে এইখানে কি আছে? ফেনল আছে। সো একটা শনাক্তকরণ হচ্ছে কি ব্রোমিন দ্রবণের সাথে পরীক্ষা। দ্বিতীয়ত হচ্ছে ফেরিক ক্লোরাইড দ্রবণ পরীক্ষা। ফেনল ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে একটা জটিল যৌগ তৈরি করে। এই জটিল যৌগটার নাম কি? দুইটা আয়রন আছে ফেরিক ফর্মে। সো ডাইফেরিক হেক্সাফিনেট। ডাইফেরিক হেক্সাফিনেট। এর কালারটা কি? বেগুনি। এর বেগুনি কালার দিয়ে আমরা বুঝবো যে এখানে কি আছে? ফেনল আছে। সো আরেকটা শনাক্তকারী পরীক্ষা হচ্ছে ফেরিক ক্লোরাইড পরীক্ষা। আর তৃতীয় পরীক্ষাটা হচ্ছে একজন মানুষ লিভারম্যান পরীক্ষা। এই লিভারম্যান পরীক্ষাটা আসলে এখানে দেখো বলা বিশাল বিশাল তিনটা বিক্রিয়া দেওয়া হচ্ছে। কথা হচ্ছে এই বিক্রিয়াগুলো পড়বো কিনা। কথা হচ্ছে এই বিক্রিয়াগুলো তোমাদের অত ডিটেলস পড়তে হবে না, জাস্ট হচ্ছে একটু চোখ বোলায় যাবা। কি কি একটু খেয়াল করো, যে আমরা ফেনলের মধ্যে যদি সোডিয়াম নাইট্রাইট আর সালফিউরিক অ্যাসিড অ্যাড করি, তাহলে প্যারা নাইট্রোসো ফেনল তৈরি হয়, যার অধক্ষেপ মোটামুটি সবুজ কালারের একটা অধক্ষেপ দেয়। এর মধ্যে যদি আমি কিছু পানি অ্যাড করি, তাহলে অধক্ষেপটা মানে দ্রবণের কালারটা হচ্ছে লাল হয়ে যায়। এরপরে যদি আমি অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে দেখা যায় এর কালার কি হয়ে যায়? নীল বর্ণের হয়ে যায়। আচ্ছা, সো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যে জিনিসটা অবশ্যই ভোলা যাবে না সেটা হচ্ছে কি, তিনটা পদ্ধতির মাধ্যমে আমরা মেইনলি ফেনল শনাক্ত করি। একটা হচ্ছে ব্রোমিন দ্রবণের সাথে পরীক্ষা, যেখানে হলদে সাদা অধক্ষেপ দেয়। ফেরিক ক্লোরাইড পরীক্ষা, বেগুনি কালার দেয়। লিভারম্যান পরীক্ষা, সবুজ অথবা নীল কালারের কি দেয়? অধক্ষেপ দেয়। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি প্রিভিয়াস ইয়ারগুলোর মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন দেখে থাকো, তাহলে দেখবা এরা তিনজনেই আসছে যে নিচের কোনটি ফেনলের শনাক্তকারী বিক্রিয়া নয়। এই তিনটা অপশন ছিল, সাথে এক্সট্রা একটা অপশন ছিল। লিভারম্যান পরীক্ষায় একাই 2-3 বার পরীক্ষায় আসছে। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। অনেকেই বলতেছো যে ভাইয়া পোল পোল পোল, অবশ্যই পোল দেওয়া হবে, ঠিক আছে, একটু ধৈর্য ধরো। আচ্ছা, এরপরে দেখো ফেনলের বিশেষ কিছু বিক্রিয়া আছে। এই বিক্রিয়াগুলো একটু লিখে রাখতে পারো। যে ফেনলের সাথে যদি আমরা মিথানলের বিক্রিয়া ঘটাই, তাহলে একটা প্লাস্টিক পাওয়া যায়, তার নাম হচ্ছে ব্যাকেলাইট। আর হচ্ছে কি কোপ বিক্রিয়া। কেমিস্ট্রি বইয়ে যতগুলার নামীয় বিক্রিয়া আছে, সেই নামীয় বিক্রিয়াগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়তে হবে। এবং এখানে কোপ বিক্রিয়ার যে জিনিসটা ভোলা যাবে না, কোপ বিক্রিয়া একটা অ্যাসিড তৈরি হয়, তার নাম কি?
স্যালিসাইলিক অ্যাসিড, বা আরেক নাম হচ্ছে অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড। ঠিক আছে, সো কথা হচ্ছে যে কোপ বিক্রিয়ায় কি অর্থো হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড বা স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। আরেকটা হচ্ছে আরেকটা 3 নম্বরে দেখো নামীয় বিক্রিয়ার কথা বলা হচ্ছে রাইমার টাইম্যান বিক্রিয়া। রাইমার টাইম্যান বিক্রিয়ায় স্যালিসালডিহাইড তৈরি হয়, স্যালিসাইল অ্যালডিহাইড বা স্যালিসাইলডিহাইড তৈরি হয়, বা যেটার আরেক নাম হচ্ছে 2 হাইড্রোক্সি বেনজালডিহাইড। সো আমরা এই 3টা বিশেষ বিক্রিয়া একটু মনে রাখবো। আচ্ছা, সো পোল পোল করতেছে, আমরা একটু পরে হচ্ছে বোমা টোমা ফাটাবো। ঠিক আছে, সো বোম টোম ফাটানোর আগে একটু হচ্ছে নীরবতা পালন হিসেবে আমরা একটু একটা পোল দেখে আসি। সবাই হচ্ছে পোলের দ্রুত অ্যান্সার দিয়ে দাও, আশা করি কেউ ভুল করবা না। ওকে, সবাই দ্রুত একটু অ্যান্সার দিয়ে দাও। ওকে, তোমরা একটু তোমাদের রেজাল্ট গুলো দেখে নাও। যারা হচ্ছে লিটমাস পরীক্ষা টলেন বিকারক পরীক্ষা দিচ্ছ, তারা কি অ্যাকচুয়ালি হচ্ছে স্রোতের বিপরীতে যাইতে যে অ্যান্সার গুলা দিচ্ছ কিনা জানা নাই। সো ফের গ্লিসারিনের শনাক্তকারী পরীক্ষা কোনটা? অ্যাক্রোলিন টেস্ট। আশা করি হচ্ছে সবাই পারো এটা। আচ্ছা, তো আমাদের পোল শেষ, নীরবতা পালন শেষ। এখন চলো হচ্ছে আমরা বোমা ফাটাবো। বোমা ফাটাবো বলতে কি, জঙ্গি বলে আবার ধরে নিয়ে যেতে পারে ক্লাসে। কারো যদি মনে হয় এই লোক হচ্ছে কি করতেছে, সকালটাই মাটি করে দিল, তোমরা হচ্ছে এই বোমা ফাটা আমাকে উড়াই দিতে পারো চাইলে। কিন্তু আমাকে উড়িয়ে দিতে চাইলেও হচ্ছে আমার আজকের ক্লাসটা করতে হবে, কারণ এখানে কিভাবে হচ্ছে বোমা টোমা বানাতে হয় সেখানে এটাই শেখানো হবে। সো সবাই একটু মনোযোগ দিয়ে এইটুকু করবা, তারপরে হচ্ছে কি বোম টোম ফাটাইতে পারো। আর বাসায় যখন এগুলা পড়বা আস্তে আস্তে পড়বা, নাহলে জঙ্গি সন্দেহ ধরে নিয়ে যেতে পারে। ওকে, সো এখন দেখো আমরা কিছু বিস্ফোরক পদার্থ নিয়ে আলোচনা করব। বিস্ফোরক পদার্থ নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের আসে নাইট্রোগ্লিসারিনের কথা। দেখো নাইট্রোগ্লিসারিনে এখানে প্রথমেই বলা হচ্ছে যে বিস্ফোরক ডিনামাইট তৈরিতে কি করা হয়? বিস্ফোরক ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয় হচ্ছে নাইট্রোগ্লিসারিন। চ্যাট বক্সে একটু দ্রুত জানিয়ে দাও যে ডিনামাইট কে আবিষ্কার করেন, সর্বপ্রথম ডিনামাইট আবিষ্কার করেন কে? ওকে, অনেকে বলতেছে নোবেল। নোবেল, ওকে। আলফ্রেড নোবেল হচ্ছে কি করেন, ডিনামাইট আবিষ্কার করেন, এবং তার নাম অনুসারে আমরা জানি নোবেল পুরস্কার দেওয়া হয়। কত সাল থেকে সর্বপ্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়? কত সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়? ওকে, সবাই সাধারণ জ্ঞানেও দেখা যাচ্ছে এক্সপার্ট। আশা করি সবাই মেডিকেলে চান্স পাবা। 1901 সাল থেকে সর্বপ্রথম কি করা হয়, নোবেল পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, সো ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয় হচ্ছে নাইট্রোগ্লিসারিন। বিভিন্ন ধরনের খনি অনুসন্ধানে নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। আর এই যে যে 3টা জিনিস আছে, হৃদরোগের চিকিৎসায় অ্যানজাইনা পেক্টোরিস, রক্তনালী প্রসারণ এবং হাঁপানি রোগে, যেখানেই রোগ ব্যাধি আছে, তোমাদের যারা প্রশ্ন করবে তারা সবাই হচ্ছে ডাক্তার। সো রোগ ব্যাধি দেখলে তাদের হচ্ছে মন একটু ওইদিকে চলে যায়, এবং সেখান থেকে প্রশ্ন দেওয়ার জন্য তাদের ভেতর হাঁসফাঁস করে। সো যেখানে রোগ দেখবা অথবা মেডিকেল রিলেটেড কিছু দেখবা, আরামসে চুপচাপ পড়ে ফেলবা। ঠিক আছে, সো হৃদরোগের চিকিৎসায় কি করা হয়, নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। এবং আমরা রক্ত চ্যাপ্টারে হৃদরোগের মধ্যে যে অ্যানজাইনা পড়ছি, অ্যানজাইনা পেক্টোরিস, বা বুকে ব্যথা হয় যেখানে 5 থেকে 30 মিনিট ধরে, সেই অ্যানজাইনা পেক্টোরিসের চিকিৎসায় হচ্ছে কি করা হয়, নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। এক্ষেত্রে নাইট্রোগ্লিসারিন কি করে, কোনো কারণে যদি ধমনীতে প্লাক জমা হয় অথবা কি হয়ে যায়, ব্লক হয়ে যায়, রক্তনালী পথটা সরু হয়ে যায়, তখন নাইট্রোগ্লিসারিন প্রয়োগ করা হয়। নাইট্রোগ্লিসারিন তখন কি করে, এই রক্তনালীটা কি করে, প্রসারিত করে। তার মানে কি করা হয়, রক্তনালী প্রসারণে কি করা হয়, নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা হয়। এছাড়া হাঁপানি রোগের চিকিৎসায় কি আছে, নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা আছে। তার মানে শুধু বোমা তৈরিতে না, আজকের ইতে আমরা হচ্ছে কি হৃদরোগের চিকিৎসাও করতে পারবো।
ওকে, এরপর আসে নাইট্রোগ্লিসারিন প্রস্তুতি। আগে বলছি এটা একটা কি বিস্ফোরক পদার্থ। এইটা তৈরিতে দেখো দুইটা গাঢ় অ্যাসিড, একটা হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড 1:1 অনুপাতে কি করা হয়, মিশানো হয়। মিশালে তৈরি হয় হচ্ছে নাইট্রোগ্লিসারিন, যেটা 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিযোজিত হয়। এবং আমাকে উড়িয়ে দিতে চাইলে তাপমাত্রা সেখানে কত হবে, 218 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। 218 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি হয়, নাইট্রোগ্লিসারিন বিস্ফোরিত হয়। এই তাপমাত্রা দুইটা একটু তোমরা মনে রাখতে পারো। এরপরে আমরা চলে আসি আরেকটা এর চাইতে শক্তিশালী বোমা নিয়ে আসছি। দেখো লাল কালার একটা বোমা দেওয়া আছে, এটা এই নাম কি, এর হচ্ছে টিএনটি। ওকে, তো সবাই একটু টিএনটির ফুল ফর্মটা আমাকে জানো তো, টিএনটির ফুল ফর্ম কি? টিএনটির ফুল ফর্ম কি? টম এন্ড জেরিতে যে বম ইউজ করা হয়, ওকে সেই বম। ট্রাইনাইট্রোটোলুইন, অনেকেই বলতেছে ট্রাইনাইট্রোটোলুইন। ওকে, টিএনটির ফুল ফর্ম হচ্ছে কি ট্রাইনাইট্রোটোলুইন। আচ্ছা, টিএনটির ক্ষেত্রে মনে রাখবে এটা একটা কঠিন বিস্ফোরক, এর গলনাঙ্ক হচ্ছে 80 ডিগ্রি সেন্টিগ্রেড, কঠিন বিস্ফোরক, এবং কালার হচ্ছে হলুদ। বোমাটা যদিও লাল দেখা যাচ্ছে। এর বিস্ফোরণ শক্তি হচ্ছে 2.8 মেগাজুল পার কেজি। এখন আমরা টিএনটি কিভাবে প্রস্তুত করব? দুইটার উপাদান দেখো মোটামুটি সেমই, গাঢ় নাইট্রিক অ্যাসিড আর গাঢ় সালফিউরিক অ্যাসিড, অথবা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড যেটাকে বলা হয় ওলিয়াম। এটা যদি আমরা 1:1 অনুপাতে মিশাই তাহলে হচ্ছে সেখানে টিএনটি উৎপন্ন হয়, এবং সেখানে আস্তে আস্তে কি যোগ করতে হবে, টলুইন যোগ করতে হবে। 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ডিএনটি তৈরি হয়। ডিএনটির ফুল ফর্ম কি একটু বলো তো সবাই? ডিএনটি। ওকে, অনেকেই বলতেছে ডাইনাইট্রোটোলুইন। ডিএনটি হচ্ছে ডাইনাইট্রোটোলুইন, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি হয় হচ্ছে টিএনটি। আচ্ছা, ঠিক আছে। সো টিএনটির ব্যবহার আমরা বললাম যে আজকে হচ্ছে আমরা বোমা টোমা নিয়ে, বিস্ফোরক নিয়ে কথা বলবো। দেখো টিএনটির বিভিন্ন ধরনের আহ বোমা আছে। একটা হচ্ছে কি হাত বোমা, যেটা আছে আমাদের হাত বোমা তৈরিতে টিএনটি ব্যবহার করা হয়। এরপর বিভিন্ন বোম শেল তৈরিতে। এরপর হচ্ছে টর্পেডো নামক একটা জিনিস তৈরিতে টিএনটি ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে টর্পেডো দিয়ে অ্যাকচুয়ালি কি করি আমরা? যুদ্ধ জাহাজ যেগুলো আছে, যুদ্ধ জাহাজ ধ্বংস করতে কি করা হয়, যুদ্ধ জাহাজ ধ্বংস করতে কি করা হয়, টর্পেডো ব্যবহার করা হয়। তার মানে আমরা যুদ্ধে জাহাজও ধ্বংস করে দিতে পারবো। আর এরপরে হচ্ছে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, যে পুরাতন বিল্ডিং এবং পাহাড় সমতল করার কাজে একটা জিনিস ব্যবহার করা হয়, তার নাম হচ্ছে অ্যামাটল। অ্যামাটল হচ্ছে কি অ্যামোনিয়াম নাইট্রেট এবং টিএনটির মিশ্রণ। অ্যামোনিয়াম নাইট্রেট এবং টিএনটির মিশ্রণে তৈরি হয় হচ্ছে কি অ্যামাটল। ঠিক আছে। সো এইটা নিয়ে আমরা কি করব, আমরা যুদ্ধে যাব। অনেকে প্রশ্ন করতেছে কবে যুদ্ধ যাব। যুদ্ধে যাব হচ্ছে আশা করা যায় কালকে একটা নিউজ ভাইরাল হয়েছে, মার্চ মাসের শুরুতে আমরা এগুলা মাথায় নিয়ে যুদ্ধে যাব এবং পরীক্ষা হলে ব্লাস্ট করব। ওকে, এখন কথা হচ্ছে আম, আমরা সামনে আগাই তাহলে। দেখো বলা হচ্ছে ডেটল সবার বাসায় হচ্ছে কি, আশা করা যায় ডেটল আছে, ডেটলের বোতল নিয়ে বসে যাও। আমরা ডেটলের সংযুক্তি পড়ব। ডেটলের ক্ষেত্রে কি কাজে ব্যবহার করা হয় আমরা জানি সবাই। ডেটল এই যে বলা হচ্ছে এখানে কি অ্যান্টিসেপটিক লিকুইড, দেখো বলা হচ্ছে। এক্ষেত্রে আমি বলে নেই যে হচ্ছে এখানে কিন্তু হচ্ছে কোনো কোম্পানির প্রচারণা করানো হচ্ছে না, যে স্যাভলন না দিয়ে ডেটল, ডেটল না দিয়ে হচ্ছে এটা। ঠিক আছে। সো এখানে দেখো ডেটলের সংযুক্তি, ডেটলের সংযুক্তিটা আমাদের এখানে পড়তে হবে। কি কি ডেটলের সংযুক্তি হচ্ছে কি পড়তে হবে সবগুলা, যে ক্লোরোজাইলিনল কত পার্সেন্ট আছে, 4.8%, আইসোপ্রোপাইল অ্যালকোহল আছে 13.1%, পাইন অয়েল বা টার্পিন অয়েল আছে 9.9%, আর সাবান পানি আর সুগন্ধি এইটা হচ্ছে আছে 72.2%। ওকে, এখন তাহলে যাদের মন খারাপ হচ্ছে যে আমার বাসায় ডেটল নাই, আছে স্যাভলন, তাদের হতাশ হওয়ার কিছু নাই। স্যাভলনও আছে আমাদের। দেখো স্যাভলন হচ্ছে কি ক্লোরহেক্সিডিন গ্লুকোনেট থাকে 0.3%, আর সেন্ট্রিমাইড থাকে 3%। এদের মিশ্র দ্রবণ হচ্ছে কি স্যাভলন। আর কি কাজে ব্যবহার করা হয়, কাটলে দেই, ক্ষতস্থানে দেই, শল্য চিকিৎসায় ব্যবহার করা হয়। এবং বলা হচ্ছে মুখ ধোয়ার জন্য স্যাভলন ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি মুখ ধোয়ার জন্য স্যাভলন তো আমরা নর্মালি ইউজ করি না, কিন্তু বইয়ে বলা আছে আর কি। এরপরে আহ স্যালল, দেখো স্যালল এই জিনিসটা আমাদের এখানে বেশি ইম্পর্টেন্ট। স্যাললটা, স্যালুলে খেয়াল করো বলা হচ্ছে যে এটা রাসায়নিক নামটা হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট। ফিনাইল স্যালিসাইলেট। এটা কি করা হয় অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে কিসের,
গলার অসুখে ব্যবহৃত হয়। অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে গলার অসুখে ব্যবহার করা হয় হচ্ছে কি স্যালল। সো প্রশ্ন আসতে পারে যে অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে গলার অসুখে কোনটা ব্যবহৃত হয়? সঠিক উত্তর হচ্ছে স্যালল। ওকে, আমরা পরবর্তীতে যাই ডেটলের ব্যবহার। আশা করি এই ব্যবহার আমাদের কারো পড়তে হবে না, আমরা সবাই অলরেডি এমনিই জানি যে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা হয়, পচন রোধক হিসেবে ব্যবহার করা হয়, ডিসইনফেক্টেন্ট হিসেবে, অ্যান্টিসেপটিক হিসেবে, আর ড্রেসিং করতে কি করি আমরা ডেটলগুলো নরমালি ইউজ করে থাকি। সবাই পারবো না? ওকে, এরপরে পারলে আমরা যে জিনিসটা চলে আসবো সেটা হচ্ছে প্যারাসিটামল। ডাক্তার হতে হলে কেউ যদি প্যারাসিটামল সম্বন্ধে না জানে তাহলে আসলে সে ডাক্তার তো হতে পারবে না কোনোভাবেই। সো প্যারাসিটামল দিয়ে জানতে হবে। আমরা আজকেই হচ্ছে অর্ধেক ডাক্তার হয়ে যাব। প্যারাসিটামল দেখবে হচ্ছে যখন তুমি চান্স পেয়ে যাচ্ছ, চান্স পর 1 ঘন্টা পর দেখবে হচ্ছে তোমার আত্মীয় স্বজন ফোন দিচ্ছে, বাবা আমার তো 3 দিন ধরে জ্বর, অথবা হচ্ছে আমার বাচ্চা তো বাবা 2 দিন ধরে খালি কান্নাকাটি করে, জ্বর জ্বর ভাব, কি করব। এখন তুমি তো মনে করো হচ্ছে চান্স পাইছো 1 ঘন্টা আগে, তখন তুমি তো কিছু জানোই না এখনো। তো তখন তোমার কি করতে হবে? ডাক্তারি তো করতে হবে। সে অবস্থায় তুমি বলে দিবা যে আন্টি এখন তো একদিনের জ্বর, ভাইরাল ফিভার, কি করেন একটু প্যারাসিটামল খাওয়াই দেন, 2 বেলা প্যারাসিটামল মাইরা দেন। এই জন্য প্যারাসিটামল জানা কি জরুরি, প্যারাসিটামলটা দেওয়া অবশ্যই জানতে হবে। সো প্যারাসিটামলের দেখো রাসায়নিক নাম কি কি আছে, আহ আমরা একটু হচ্ছে তাদের চেয়ে নর্মাল মানুষের চাইতে একটু বেশি জানবো, যেহেতু আমরা ইনশাল্লাহ সামনে মেডিকেলে পড়বো। প্যারাসিটামলের রাসায়নিক নাম হচ্ছে N4 হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড। N4 হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড। N4 হাইড্রোক্সি ফিনাইল ইথানামাইড। এটা কি কাজে ব্যবহার করা হয়? আমরা জানি হচ্ছে কি জ্বর আর হচ্ছে কি ব্যথা নিবারক হিসেবে ব্যবহার করা হয়, তাই তো? আচ্ছা, এর আরেকটা নাম আছে, আরেকটা নাম হচ্ছে অ্যাসিটামিনোফেনন। অ্যাসিটামিনোফেনন হচ্ছে প্যারাসিটামল। আচ্ছা, প্যারাসিটামলে কোন মূলকের ভূমিকা রয়েছে যেন আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম? প্যারাসিটামলে কোন মূলক থাকে? সবাই একটু জানাও যে প্যারাসিটামলে কোন মূলক থাকে। ওকে, অনেকেই জানাচ্ছে অ্যামাইড। আমরা পড়েছিলাম যে প্যারাসিটামলে কি আছে, অ্যামাইড মূলক আছে। তো আমরা বলছিলাম যে আমরা যেহেতু মেডিকেলে পড়বো, আমরা প্যারাসিটার সম্বন্ধে আরেকটু বেশি জানবো, যে কতটুকু খাবো, কিভাবে খাবো। ধরো আমরা এখন বসে আছি, এখন আমার একটু জ্বর জ্বর মনে হচ্ছে, এখন আমি প্যারাসিটামল খাবো, কতটুকু খাবো? আমি এই মুহূর্তে যদি প্যারাসিটামল খাই সর্বোচ্চ খেতে পারবো 1 গ্রাম। তার মানে প্যারাসিটামল না বলে যদি নাপা ট্যাবলেট বলি, 500 মিলিগ্রামের যে নাপা ট্যাবলেট আছে, 2টা খেয়ে ফেলতে পারবো এখন। আচ্ছা, আর সারাদিনে মানে 24 ঘন্টায় সর্বোচ্চ কতটুকু প্যারাসিটামল খাওয়া যাবে? 4 গ্রাম প্যারাসিটামল খাওয়া যাবে দিনে সর্বোচ্চ। এর বেশি খেলে কি হবে? আমাদের কিডনি বা বৃক্ক যে আছে, বৃক্ক নষ্ট হয়ে যাবে। আচ্ছা, কিন্তু যারা হচ্ছে একটু দুষ্ট প্রকৃতির মানুষ, যারা একটু একটু লাল পানি খায়, তাদের জন্য প্যারাসিটামল খাওয়ার সর্বোচ্চ মাত্রা হচ্ছে 2 গ্রাম। মানে তারা 24 ঘন্টায় খেতে পারবে কয় গ্রাম? 2 গ্রাম। তারা 4 গ্রাম কি করতে পারবে না, খেতে পারবে না। ওকে, এখন কথা হচ্ছে আহ কখন আমরা প্যারাসিটামল দিব? প্যারাসিটামল দিব তখনই যখন দেহের তাপমাত্রা কত হবে, 101.3 ডিগ্রি ফারেনহাইট অথবা 38.5 ডিগ্রি সেন্টিগ্রেডের কি হবে, বেশি হবে, তখন আমরা কি করতে পারবো, প্যারাসিটামল দিতে পারবো। আচ্ছা, অনেকেই বলতেছে লাল পানি কি, লাল পানি কি? লাল পানি তো ভাই রুহ আফজা, ঠিক আছে? যারা হচ্ছে অনেক দিন ধরে রুহ আফজা খায়, তারা হচ্ছে তোমার আহ প্যারাসিটামল বেশি খেতে পারবে না, তাই তো? আচ্ছা, রুয়াবজা খায়ও না তোমরা, ঠিক আছে? এটা ভালো জিনিস না, একটু পচা জিনিস। আচ্ছা, আমরা একটু সামনে আগাই তাহলে। এখন প্যারাসিটামল সম্বন্ধে বলতে গেলে অনেকক্ষণ তো ক্লাস হয়ে যাচ্ছে, একটু গল্প করি, তাই তো? একটু গল্প করি। আচ্ছা, এখন একবার হচ্ছে এটা দেশ স্বাধীনের সময়ের ঘটনা। বর্তমান যে বাংলা মোটর আছে, বাংলা মোটর এর হচ্ছে আগের নাম ছিল পাক মোটর, পাকিস্তানের পাক। সো পাক মোটর স্বাধীনের পরবর্তী সময়ে এক ছেলে হচ্ছে যাচ্ছে রাস্তা দিয়ে, এবং রিক্সাওয়ালাকে বলল যে ভাই হচ্ছে পাক মোটর যাবেন কিনা। তো রিক্সাওয়ালা
বাচ্চা পেয়ে দিছে একটা ঝাড়ি, ঠিক আছে, যে ধুর দেশ স্বাধীন হয়ে গেছে, এখন তো হচ্ছে পাক বলে কিছু নাই, নাম হচ্ছে বাংলা মোটর। তো যাই হোক, ছেলে বুঝলো দেশ স্বাধীন হয়ে গেছে, পাক মোটর, সেখান থেকে চলে গেল। এই ছেলে আলটিমেটলি হচ্ছে ক্লাসে ভর্তি হয়েছে, তার ক্লাস শুরু হয়েছে এবং সে সায়েন্সের স্টুডেন্ট। তো ক্লাসে আহ, সে তার শিক্ষক একদিন তাকে জিজ্ঞেস করলো যে বলতো পাকস্থলী, সরি, প্রোটিন পরিপাক হয় কোথায়? তো সে ছেলে টেনশনে পড়ে গেল যে অ্যাকচুয়ালি হচ্ছে প্রোটিন তো পরিপাক হয় পাকস্থলীতে, এখন দেশ তো স্বাধীন হয়ে গেছে, তাইলে কি পাকস্থলী আর আছে? তো টেনশনে পড়ে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করে ছেলে বলল, স্যার, বঙ্গস্থলীতে হচ্ছে প্রোটিন পরিপাক হয়। তো কথা হচ্ছে যে বঙ্গস্থলীতে আসলে প্রোটিন পরিপাক হয় না, সেটা এখনই পাক আছে, পাকস্থলী। তো পাকস্থলীর কথাটা আমরা কেন বললাম, এটা বলার কারণ হচ্ছে যে যাদের ক্ষেত্রে পাকস্থলীতে আলসার আছে, যাদের ক্ষেত্রে পাকস্থলীতে আলসার আছে বা ক্ষত আছে, আহ, তাদের ক্ষেত্রে কি হয় ঘটনাটা, আহ, আমাদের একটা প্যারাসিটামলের সিমিলার ড্রাগ আছে, মোটামুটি অনেকটা কাছাকাছি, যেটা হচ্ছে অ্যাসপিরিন, আমরা সবাই নামটা জানি। অ্যাসপিরিন, প্যারাসিটামল দুইটাই কি করে, জ্বর কমায়, বেদনানাশক হিসেবে কাজ করে। কিন্তু যাদের ক্ষেত্রে পাকস্থলীতে ক্ষত আছে তাদের ক্ষেত্রে অ্যাসপিরিনটা দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? দেওয়া হয় না কারণ হচ্ছে অ্যাসপিরিন হচ্ছে রক্ত জমাট বাঁধতে বাধা দেয়, আর পাকস্থলীতে ক্ষত আছে, তো সেখান থেকে রক্তক্ষরণের সম্ভাবনা থাকে যদি তাকে কি করা হয়, অ্যাসপিরিন দেওয়া হয়। এখন আহ এইটা হচ্ছে জানা আমাদের দরকার যে কখন আমরা অ্যাসপিরিন দেব, কখন আমরা কি দিব, প্যারাসিটামল দিব। পাশাপাশি হচ্ছে ডেঙ্গু জ্বর যখন হয়, ডেঙ্গু হলে জ্বর হবে, কিন্তু ডেঙ্গু জ্বরে যদি তুমি অ্যাসপিরিন দাও, কি ঘটনা হবে বলো তো? ডেঙ্গু, কারো ডেঙ্গু হয়েছে, তাকে তুমি অ্যাসপিরিন দিচ্ছ, কি হবে? ডেঙ্গুতে কি হচ্ছে, একটা সে তো একটা রক্তকণিকা কমে যায়। কোন রক্তকণিকা কমে যায়? প্লাটিলেট কমে যাচ্ছে। সো প্লাটিলেটের এমনিই কাজ হচ্ছে রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, এর মধ্যে তুমি এমন কিছু দিচ্ছ যেটা রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। সো ঘটনা কি হবে তুমি নিজেই বুঝে নাও। আমরা যেহেতু মেডিকেল ইনশাল্লাহ পড়বো, তাহলে আমাদের জানতে হবে কখন আমরা অ্যাসপিরিন দেব, কখন হচ্ছে কি দিব, প্যারাসিটামল দিব। ওকে, ওকে। আরেকটা জিনিস একটু দেখো, এই জিনিসটা একটু লিখে নিতে পারো তোমরা। এটা হচ্ছে হাজারি স্যারের বইয়ে নাই, কবির স্যারের বইয়ের তথ্য বা ডাইজেস্ট থেকে দেখতে পারো, যে কঠিন পদার্থের বিশুদ্ধতার কিছু মানদণ্ড আছে, তরল পদার্থের কিছু বিশুদ্ধতার মানদণ্ড আছে। তিনটা তিনটা মানদণ্ড আছে কঠিন পদার্থের ক্ষেত্রে। দেখো এই তিনটা একটু মনে রাখবা। কঠিন পদার্থের ক্ষেত্রে হচ্ছে স্থির গলনাঙ্ক, আর তরল পদার্থের ক্ষেত্রে স্থির স্ফুটনাঙ্ক। দুইটার ক্ষেত্রে এই প্রতিসরণাঙ্ক আছে। এখানে হচ্ছে আপেক্ষিক গুরুত্বের নির্দিষ্ট মান, আর এখানে হচ্ছে ঘনত্বের নির্দিষ্ট মান। ওকে, সো এই তিনটা তিনটা আমাদের হচ্ছে আশা করি মনে থাকবে। শরীফুল ইসলাম লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছে যে অ্যাসপিরিন মাস্ট নট ফর ডেঙ্গু। আচ্ছা, so এইখানে হচ্ছে তাহলে আমরা এই জিনিস তিনটা 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 একটু মনে রাখবো। আমরা এরপরে দেখো বেশ কিছু জৈব যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে এখানে। ন্যাপথলিনের গলনাঙ্কটা একটু দেখবা, আর এগুলো একটু খেয়াল করো, এগুলো মেইনলি গলনাঙ্ক না, এগুলো হচ্ছে স্ফুটনাঙ্ক। অ্যাসিটনের স্ফুটনাঙ্ক কত, মিথাইল অ্যালকোহল কত, ইথাইলের কত, বেনজিন কত, একটু হচ্ছে স্ফুটনাঙ্ক গুলা দেখে নিও, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যে জিনিসটায় যাব সেই জিনিসটা আসলে হচ্ছে খুবই সুন্দর জিনিস। তো তার আগে আমরা ছোট্ট একটা পোল দিয়ে আসি। সবাই দ্রুত পোলটার উত্তর দিয়ে ফেলো। ওকে, তোমরা তোমাদের উত্তরগুলো একটু দেখে নাও।
যে অনেকে উত্তর দিয়েছে, সঠিক উত্তরই দিয়েছে বেশিরভাগ। যারা সঠিক উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ভুল উত্তর দিয়েছো তাদেরকে আরো বেশি ধন্যবাদ। ইনশাল্লাহ তোমরা আর ভুল করবা না। অ্যামাটল হচ্ছে কি, অ্যামোনিয়াম নাইট্রেট আর টিএনটির মিশ্রণ, যেটা সেটাকে বলা হচ্ছে অ্যামাটল, যেটা হচ্ছে পুরাতন বিল্ডিং এবং পাহাড় সমতল করার কাজে কি করা হয়, ব্যবহার করা হয়। আচ্ছা, পোলের পরে আমরা একটু আবার ক্লাসে ফিরে আসি। বলা হচ্ছে যে আরেকটা নতুন টপিক, যে পলিমার এবং প্লাস্টিসিটি। আমাকে একটু জানাও তো, কে কে ইন্টারমিডিয়েটে বা এইচএসসির জন্য এই টপিকসে খুব ভালোভাবে পড়ছো, পলিমার প্লাস্টিসিটি? আমার কাছে যত অ্যান্সার আসতেছে তার বেশিরভাগই হচ্ছে না, পড়ে নাই। ঠিক আছে, তো আমি নিজে হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের আগে এই জিনিসটা হচ্ছে পড়ি নাই, প্রশ্ন এখান থেকে আসলে অ্যাভয়েড করতাম, কারণ পড়তে হচ্ছে খুবই বিরক্তিকর লাগে। এবং আমরা সবাই জানি এই অংশটা পুরাই হচ্ছে কি মুখস্থ নির্ভর পড়াশোনা। তো এখানে বোঝার জিনিস খুবই কম, একেবারে নাই বললেই চলে। কিন্তু হচ্ছে এখান থেকে কিন্তু ভাইয়া মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এই চ্যাপ্টার থেকে এখান থেকে অনেক প্রশ্ন আসে। তো এটা স্কিপ করার কোনো সুযোগ নেই, এটা পড়তে হবে। এখন কথা হচ্ছে যে মনে থাকে না, মনে থাকে না, সেক্ষেত্রে কি করতে হবে, বারবার পড়তে হবে, লিখে লিখে পড়তে হবে। যতবার পড়া দরকার আসলে মনে রাখার জন্য, ঠিক ততবার পড়তে হবে। এখন মনে না থাকুক, কালকের এক্সামে মনে না থাকুক, মেডিকেল ভর্তি পরীক্ষার হলে যেন আমার মনে থাকে, এইটুকু হচ্ছে কথা। তো এই পলিমার পড়ার জন্য তোমরা বইয়ের চাইতে ভালো হয় যদি ডাইজেস্টটা পড়ো। ঠিক আছে, ডাইজেস্টে যেটা হচ্ছে ছক আছে দেখবা, সেখানে বিভিন্ন ধরনের পলিমার আছে, সেটা তৈরি করতে কত তাপ লাগে, চাপ লাগে, প্রভাবক লাগে আর ব্যবহার লাগবে, এই তথ্যগুলো হচ্ছে আমাদের লাগবে। তো আমরা একটু দেখি পলিমার। পলিমার কি, যে যখন অসংখ্য ছোট ছোট অণু সমযোজী বন্ধনের মাধ্যমে যুক্ত হয়, তখন যে বড় অণুটা তৈরি হয়, সেই বড় অণুটাকে বলবো আমরা হচ্ছে পলিমার। বড় অণুটাকে বলবো পলিমার, আর ছোট জৈব অণু যেগুলো আছে সেগুলোকে বলবো কি, মোনোমার। তার মানে অসংখ্য কি, অসংখ্য মোনোমার সমযোজী বন্ধনে আবদ্ধ হবে এবং যে বড় অণু তৈরি করবে সেটা হচ্ছে কি, পলিমার। আচ্ছা, সো আমরা একটু সামনে দেখি। পলিমারে দেখো বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে। আমরা উৎস অনুসারে হচ্ছে আমরা হচ্ছে দুই ধরনের পলিমার দেখো, সরি, উৎস অনুসারে তিন ধরনের পলিমার আছে। একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার, আর একটা হচ্ছে অর্ধ কৃত্রিম পলিমার। প্রাকৃতিক পলিমার কোনগুলো, যেগুলো প্রকৃতিতে ন্যাচারালি পাওয়া যায়, যেমন স্টার্চ, ডিএনএ, আরএনএ, সেলুলোজ ইত্যাদি। কৃত্রিম পলিমার নাইলন, টেরিলিন, পিভিসি, এইগুলা। আর অর্ধকৃত্রিম যেগুলো প্রাকৃতিক থেকে তৈরি করা হয়, সেলুলোজ অ্যাসিটেট, সেলুলোজ নাইট্রেট ইত্যাদি। আর মনোমারের উপর ভিত্তি করে, মনোমারের কার্যকরী মূলকের উপর ভিত্তি করে পলিমার দুই প্রকার। একটা হচ্ছে সংযোজন পলিমার, যেটা অসম্পৃক্ত যৌগের মধ্যে হচ্ছে দ্বিবন্ধন ত্রিবন্ধন যুক্ত যৌগে। আর একটা হচ্ছে ঘনীভবন পলিমার। ঘনীভবন পলিমারের উদাহরণ দুটা খুব ভালোভাবে দেখবা, যে ঘনীভবন পলিমার কি কি আছে, ডেক্রন আছে আর হচ্ছে কি, নাইলন আছে। এই দুইটা একটু ভালোভাবে দেখবা। এরপরে এটা একটু দেখার আগে আমরা এটা একটু দেখে আসি। প্লাস্টিসিটি, প্লাস্টিসিটির উপর ভিত্তি করে পলিমার দুই প্রকার। একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক আর একটা হচ্ছে থার্মোসেট প্লাস্টিক। থার্মোপ্লাস্টিকের মধ্যে ক্রসলিঙ্ক থাকে কম, ক্রসলিঙ্ক মানে কি আড়াআড়ি সংযোগ থাকে কম, যার ফলে এটাকে যদি আমি উত্তাপ দিই তাহলে গলে নরম হয় এবং পুনরায় ব্যবহার করা যায়। আর থার্মোসেট প্লাস্টিকে ক্রসলিঙ্ক থাকে বেশি, এবং এটা হচ্ছে যদি তাপ দেয় তাহলে পুরো অনেকটা কয়লার মতো হয়ে যায়, এটা পুনরায় ব্যবহার করা যায় না। সো থার্মোপ্লাস্টিকের মধ্যে কি কি আছে, পলিথিন আছে, পলিস্টাইরিন আছে। থার্মোসেট প্লাস্টিক হচ্ছে ব্যাকেলাইট আর হচ্ছে মেলামাইন আছে। তাহলে আমরা একটু আগের স্লাইডটা দেখি, এখানে বেশ কিছু থার্মোপ্লাস্টিকের নাম আছে এবং তাদের টিজি টেম্পারেচার দেওয়া আছে। টিজি বলতে বোঝাচ্ছে গ্লাস অবস্থান্তর তাপমাত্রা। যে তাপমাত্রার নিচে থার্মোপ্লাস্টিক গুলো অনেক শক্ত হয়, দৃঢ় হয়, সেই তাপমাত্রাকে বলা হচ্ছে টিজি। এখন এইখান থেকে এই যে পলিক্লোরোপ্রিন বা নিউপ্রিনের টিজি টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং তিনটা একটু মনে রাখবা, তবে এটা একটু বেশি ইম্পর্টেন্স দিবা। আর জুতা, মেডিকেল টিউবিং তৈরিতে হচ্ছে কি করা হয়, পলিক্লোরোপ্রিন বা নিউপ্রিন ব্যবহার করা হয়। সার্জিক্যাল গ্লাভস তৈরিতে পলি আইসোপ্রিন, আর রাবার ব্যান্ডস তৈরিতে পলিবিউটাডাইন ব্যবহার করা হয়। সো সবাই তাপমাত্রা সহ ব্যবহারটা একটু মনে রাখবা। ওকে, আমরা এরপরে দেখো এখানে একটা ছক আছে, বইয়ের ছক হুবহু তুলে দেওয়া হচ্ছে। এই ছকটা হচ্ছে কি লাগবে আবার, এই ছকটা পড়তে হবে। তবে যারা ডাইজেস্টের ছকটা পড়বা তাদের ক্ষেত্রে এই ছকটা তোমরা না পড়লেও পারো, কারণ হচ্ছে ডাইজেস্টে এই তথ্যগুলা দেওয়া আছে।
সো সবগুলাই ব্যবহার মোটামুটি লাগবে, তবে বিশেষভাবে হচ্ছে আমরা কিছু কিছু ব্যবহার জানি, পলিথিনের ব্যবহার জানি, পলিভিনাইল ক্লোরাইডের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ, টেফলনের ব্যবহার আসতে পারে, পলিটেট্রাফ্লোরোইথিলিন যেটা। সো এই ব্যবহারগুলো লাগবে, এগুলো আসলে কোনো শর্টকাট নাই, এগুলো বারবার পড়তে হবে, মনে রাখতে হবে, কিছু করার নাই, পলিমার পড়তে হবে। এরপরে দেখো যে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া, সংযোজন পলিমারকরণ বিক্রিয়া অ্যাকচুয়ালি হচ্ছে তিনটা ধাপে ঘটে। একটা হচ্ছে সূচনা স্তর, এরপর হচ্ছে বিস্তারণ স্তর, এরপর হচ্ছে সমাপ্তি স্তর। আমাদের ডিটেলস লাগবে না, আমাদের হচ্ছে জাস্ট ধাপ তিনটার নাম জানলেই হবে, সূচনা স্তর, বিস্তারণ স্তর আর হচ্ছে কি সমাপ্তি স্তর। এরপরে খেয়াল করো, বলা হচ্ছে যে ইথিলিনের পলিমারকরণ। আমরা একটা পলিমার নিয়ে একটু আলোচনা করি, সেই পলিমারটা হচ্ছে কি ইথিলিনের পলিমারকরণ। ইথিলিনের পলিমারকরণে দেখো ব্যবহার করা হচ্ছে কি 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার চাপে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোন প্রভাবক, সামান্য পরিমাণ অক্সিজেন প্রভাবকের উপস্থিতিতে অসংখ্য ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে পলিথিন। সো তাপমাত্রা, চাপ, প্রভাবক, এই তিনটা জিনিসই আমাদের এখানে লাগবে। এবং আমরা যে সকল প্লাস্টিক ব্যাগ ব্যবহার করি সেই প্লাস্টিক ব্যাগে 7100 করে কি থাকে, ইথিলিন অণু থাকে। কতগুলা? 7100 ইথিলিন অণু থাকে আমাদের সচরাচর যে সকল প্লাস্টিক ব্যাগ আছে সেগুলাতে। ওকে, ওকে। তাহলে আমরা একটু পরবর্তীতে দেখি যে ইথিলিনের যে পলিমার আছে পলিথিন, সেটা তৈরি করার জন্য দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে অধিক চাপ পদ্ধতি, একটা হচ্ছে স্বল্প চাপ পদ্ধতি। অধিক চাপ পদ্ধতি যেটা, সেখানে স্বভাবতই চাপ লাগবে বেশি, আমরা যেটা বলতেছি 1000 থেকে 1200 অ্যাটমসফিয়ার চাপ। আর স্বল্প চাপে 5 থেকে 10 অ্যাটমসফিয়ার, খুবই কম চাপে তৈরি করা যায়। তাপমাত্রা এখানেও বেশি লাগে, 200, এদিকে হচ্ছে 70। আর প্রভাবক, এদিকে ধাতব প্রভাবক ইউজ করা হয়, আর এইদিকে জৈব পারক্সাইড ইউজ করা হয়, অথবা আমরা আগে পড়ছি যে অক্সিজেন প্রভাবক ইউজ করা হয়। সো এইটা একটু ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে। ওকে, এরপর আমরা পরের স্লাইডে চলে আসি। এর পরের স্লাইডে দেখো বলা হচ্ছে পলিথিনের বৈশিষ্ট্য। পলিথিন আমরা চিনি, সবাই জানি পলিথিন কি নমনীয় আছে, কিন্তু মোটামুটি ভালো শক্ত প্রকৃতির, এসিড ক্ষার বিভিন্ন দ্রাবক দ্বারা কি হয় না, আক্রান্ত হয় না। এরপর এরা হচ্ছে কি উত্তম অন্তরক হিসেবে কাজ করে, মানে হচ্ছে এরা বিদ্যুৎ পরিবহন করে না। আর কাজ কি, কাজও আমরা সবাই জানি পলিথিনের কাজ ওষুধপাতি, প্যাকেট, গৃহস্থালী কাজে, বৈদ্যুতিক তারের অন্তরক রূপে কি করা হয়, পলিথিন ব্যবহার করা হয়। একটু পড়াগুলো একটু বেশি বোরিং, কিছু করার নাই, একটু মুখস্থ টাইপ পড়া। এরপর হচ্ছে পলিপ্রোপিলিন। দেখো পলিপ্রোপিলিনের প্রস্তুতি। পলিপ্রোপিলিন 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 140 অ্যাটমসফিয়ার চাপে টাইটেনিয়াম ক্লোরাইড প্রবাহকের উপস্থিতিতে তৈরি হয় হচ্ছে অসংখ্য প্রোপিলিন অণু যুক্ত হয়ে কি তৈরি করে, পলিপ্রোপিলিন তৈরি করে। পলিপ্রোপিলিনের প্রস্তুতি যতটা না ইম্পর্টেন্ট, তার চেয়ে এই লাইনটা বেশি ইম্পর্টেন্ট, যে সবচাইতে হালকা পলিমার প্লাস্টিক কোনটি, সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক হচ্ছে পলিপ্রোপিলিন। ঠিক আছে, সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক। আর এর ব্যবহার কি, বিভিন্ন মোটা মোটা রজ্জু বা রোপ দড়ি তৈরিতে, কৃত্রিম সুতা তৈরিতে, কার্পেট তৈরিতে কি করা হয়, আহ কার্পেট তৈরিতে ব্যবহার করা হয় হচ্ছে পলিপ্রোপিলিন। ওকে, এরপরে দেখো বলা হচ্ছে পিভিসি, খুব পরিচিত নাম, আরএফএল পিভিসি পাইপ। পিভিসি হচ্ছে কি, ফুল ফর্ম হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। সো আমরা পিভিসি প্রস্তুত করার আগে সর্বপ্রথম প্রস্তুত করব হচ্ছে ভিনাইল ক্লোরাইড। কিভাবে ভিনাইল ক্লোরাইড প্রস্তুত করব, আমরা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন, এর সাথে যোগ করব হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যোগ করলে তৈরি হবে হচ্ছে ভিনাইল ক্লোরাইড। 160 থেকে 250 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথাইন এর সাথে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করি তাহলে তৈরি হবে কি, ভিনাইল ক্লোরাইড। সো ভিনাইল ক্লোরাইড তৈরি করার পরে আমরা একে যদি অধিক চাপ এবং তাপে বেনজয়েল পারঅক্সাইডের মধ্যে দিয়ে চালনা করি তাহলে হচ্ছে তৈরি হবে কি, পিভিসি। এখন যে পিভিসিটা তৈরি হবে সেটাকে 52 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 9 অ্যাটমসফিয়ার চাপে কোন দ্রবণে রাখা হবে, হেপটেন দ্রবণে রাখা হবে। 52 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 9 অ্যাটমসফিয়ার চাপে হেপটেন দ্রবণে কি করা হবে, রাখা হবে। ব্যবহারগুলো একটু দেখি। পিভিসির বিভিন্ন ধরনের ব্যবহার দেখো, এখানে হচ্ছে মোটা সোটা একটা সুই দেখাচ্ছে, সিরিঞ্জ তৈরিতে ব্যবহার করা হয়, রেইনকোট তৈরিতে ব্যবহার করা হয়, মেঝের কার্পেটিং, কার্পেট তৈরিতে কি করা হয়, পিভিসি ব্যবহার করা হয়। আচ্ছা, অনেকেই বিরক্ত হয়ে যাচ্ছে, ছোটখাটো একটা পোলের অ্যান্সার দাও এখন।
সবাই একটু দ্রুত পোলটার অ্যান্সার দিয়ে ফেলো। ওকে, তোমরা তোমাদের উত্তরগুলো একটু দেখে নাও। যে সবচেয়ে হালকা পলিমার প্লাস্টিক কোনটা? সবচাইতে হালকা পলিমার প্লাস্টিক হচ্ছে পলিপ্রোপিলিন। ওকে, সবাই অনেক হচ্ছে আশা করি বিরক্ত হয়ে যাচ্ছ, মনে হচ্ছে আমাকে বোমা মেরে উঠাই দিই, কিন্তু কিছু করার নেই, পড়াগুলাই অ্যাকচুয়ালি এরকম। আমরা দ্রুত শেষ করে দিব, আর বেশিক্ষণ লাগবে না, তারপর আমরা একটু গল্প গুজব করবো। ক্লাস তো আজকে 2.5 ঘন্টার ক্লাস, লম্বা ক্লাস। আচ্ছা, আমরা এরপরে আসি। এরপরে দেখো বলা হচ্ছে পলিস্টারিনের কথা। পলিস্টারিনের আগে আমাদের স্টারিন তৈরি করতে হবে। স্টারিনে কি করা হয়? শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড ব্যবহার করা হয় 650 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। এই শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে কি হয়? স্টারিন তৈরি হয়। এরপরে উচ্চ চাপে সংযোজন বিক্রিয়া হয় এবং আমরা পাই হচ্ছে পলিস্টারিন। এটা মোটামুটি হচ্ছে একটু ব্যবহারগুলো দেখতে হবে, কি কি কাজে পলিস্টারিন ব্যবহার করা হয়। খাবার পাত্র ব্যবহার করা হয়, কসমেটিক্স এর বোতল, টেলিভিশন ক্যাবিনেট, প্লাস্টিক কাপ এবং শিশুদের বিভিন্ন খেলনা তৈরিতে কি করা হয়? পলিস্টারিন ব্যবহার করা হয়। ওকে, সো আমরা ব্যবহারগুলো একটু মনে রাখবো খুব ভালোভাবে। এরপরে আসো টেফলন। মেয়েরা যারা আছো তাদের হচ্ছে খুবই চেনা জিনিস। অবশ্যই এখনকার মেয়েরা তো রান্না বান্না করে না। সো এইখানে দেখো টেফলন, যেটা হচ্ছে আমরা রান্নার ফ্রাই প্যানে দেখতে পাই, এখানে হচ্ছে থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে। দেখো, আমরা ক্লোরো ডাইফ্লোরোমিথেন থেকে হচ্ছে আমরা টেফলন প্রস্তুত করতে পারি, এবং এখানে প্রভাবক রূপে ব্যবহার করা হয় ফেরাস সালফেট আর হাইড্রোজেন পারঅক্সাইড। এই ফেরাস সালফেট আর হাইড্রোজেন পারঅক্সাইডকে একত্রে একটা নামে ডাকা হয়। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ছিল, যে ফেরাস সালফেট এবং হাইড্রোজেন পারঅক্সাইডকে একত্রে বলা হচ্ছে কি? ফেন্টন বিকারক। কি বিকারক? ফেন্টন বিকারক। এর বৈশিষ্ট্য কি? খুবই নিষ্ক্রিয়, অদাহ্য, বিদ্যুৎ এবং তাপ অপরিবাহী এবং হচ্ছে কি শক্ত। সো ব্যবহার কিসে? এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ছিল। রান্নার ফ্রাই প্যানে কিসের কোটিং দেওয়া হয়? টেফলনের কোটিং দেওয়া হয়। এছাড়া বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরিতে কি করা হয়? টেফলন ব্যবহার করা হয়। এরপরে দেখো বিভিন্ন কয়েকটা ঘনীভবন পলিমারের কথা বলা হচ্ছে, যাদের একাধিক কার্যকরী মূলক থাকে। ঘনীভবন পলিমারের মধ্যে নাইলন দাঁতের ব্রাশ তৈরিতে ব্যবহার করা হয়। নাইলন 66 কম্বল, কাপড়, দাঁতের ব্রাশ, মোজা, গেঞ্জি এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। আর ডেক্রন বা টেরিলিন যেটা, সেটাতে সোয়েটার, মোজা, শাড়ি, প্লাস্টিক এবং বিভিন্ন প্লাস্টিক ফিল্ম এবং রেকর্ডিং টেপ তৈরি করা হয়। মনে রাখবা, এই যে রেকর্ডিং টেপ, এইটার একটা নাম আছে, এর নাম হচ্ছে মাইলার। মাইলার নামক প্লাস্টিক ফিল্ম বা রেকর্ডিং টেপ তৈরি করা হয়। সো ডেক্রন বা টেরিলিন থেকে মাইলার নামক প্লাস্টিক ফিল্ম এবং রেকর্ডিং টেপ তৈরি করা হয়। এই ছেঁড়া জুতা মোজা, আসলে গরিব মানুষ তো এই জন্য ছেঁড়া জুতা মোজা। এরপরে দেখো গ্লাইকোসাইডিক বন্ধন। আমরা আবার একটু কোষ রসায়নে ফিরে যাব, যে শেষের দিকে যে অংশটুকু আছে এটা হচ্ছে আমাদের কোষ রসায়নের পড়া। সো এই তথ্যগুলা আমাদের অলরেডি জানা আছে, তারপর আমরা একটু দেখে নেব। আর হচ্ছে এখানে কিছু এক্সট্রা তথ্য মনে হলে এটা হচ্ছে বোটানি বইয়ে তোমরা অ্যাড করে নিবা। দেখো বলা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। গ্লাইকোসাইডিক বন্ধন কি? মনোস্যাকারাইড অণুগুলোর মধ্যে থাকে হচ্ছে দুইটা মনোস্যাকারাইড যুক্ত হয়ে যখন হচ্ছে ডাইস্যাকারাইড অথবা পলিস্যাকারাইড হয়, তখন তাদের মধ্যে যে বন্ধন হয় সেটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। এখন এটা দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে আলফা গ্লাইকোসাইডিক বন্ধন, একটা হচ্ছে কি বিটা গ্লাইকোসাইডিক বন্ধন। আলফা গ্লাইকোসাইডিক বন্ধনটা থাকে হচ্ছে স্টার্চের মধ্যে, আর বিটা গ্লাইকোসাইডিক বন্ধন থাকে সেলুলোজ আর হচ্ছে কি গ্লাইকোজেনের মধ্যে। আমরা একটু বন্ধনটা দেখে আসি। দেখো, এটা একটা গ্লুকোজ, তার মানে মনোস্যাকারাইড, এটা আরেকটা মনোস্যাকারাইড। এই যে এখনো পানি বের হয়ে যাচ্ছে, তারা যখন কাছে আসতেছে এবং এখানে একটা বন্ধন ফর্ম হচ্ছে, এই বন্ধনটাই হচ্ছে কি আমার গ্লাইকোসাইডিক বন্ধন। ওকে, এরপরে দেখো বলা হচ্ছে যে সেলুলোজ, স্টার্চ, গ্লাইকোজেন তিনটা প্রাকৃতিক পলিমারের কথা বলা হচ্ছে।
সেইখানে দেখো সেলুলোজে প্রায় 3000টা বলছে বিটা গ্লুকোজ থাকে, এবং উদ্ভিদের 50%, কটনের 90% হচ্ছে সেলুলোজ। আর স্টার্চ হচ্ছে কি আমরা জানি অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, দুইটা জিনিসের মিশ্রণ। অ্যামাইলোজ গরম পানিতে দ্রবণীয়, এবং এই জিনিসটা মনে রাখবা যে আয়োডিন দ্রবণে অ্যামাইলোজ কি কালার দেয়, আয়োডিন দ্রবণে কি কালার দেয়, নীল বর্ণ ধারণ করে, আয়োডিন দ্রবণে নীল কালার ধারণ করে। আর গ্লাইকোজেন কি করা হয়, সঞ্চিত খাদ্য হিসেবে লিভারে থাকে, আর হচ্ছে কোথায়, মাংসপেশিতে পাওয়া যায়। পেপটাইড বন্ধন আমরা আগেই বলেছি যে দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে হয়, এই যে অ্যামিনো অ্যাসিডের একটা OH আর H এরা বের হয়ে যায়, পানি হিসেবে বের হয়ে যায়, এবং এইখানে যে বন্ধনটা হচ্ছে CONH2, এই বন্ধনটাই হচ্ছে কি মূলত পেপটাইড বন্ধন। এরপরে চলে আসো যে প্রোটিন। প্রোটিন কি আমরা জানি, প্রোটিন হচ্ছে কি অ্যামাইনো অ্যাসিডের পলিমার, প্রায় 50 অথবা 100টা অ্যামাইনো অ্যাসিড পরস্পর যুক্ত হয়, যুক্ত হয়ে যে জিনিস তৈরি হয় সেটা হচ্ছে কি প্রোটিন। তো এখানে দেখি ইনসুলিনের কথা বলা হচ্ছে, ইনসুলিন একটা প্রোটিন যেখানে প্রায় 51টি অ্যামাইনো অ্যাসিড আছে। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো। এরপরে এই জিনিসটা আমরা একটু এখান থেকে ভালো করে খেয়াল করবো, একটু খেয়াল করো সবাই। প্রোটিনের শ্রেণী বিভাগে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি বা প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি প্রোটিনের কথা বলা হচ্ছে। প্রাইমারি প্রোটিন বলা হচ্ছে ইনসুলিনকে, সেকেন্ডারি মাংসপেশি, টেন্ডন, ধমনী ইত্যাদি হচ্ছে সেকেন্ডারি প্রোটিনের উদাহরণ। আর ডিমের অ্যালবুমিন, রক্তের হিমোগ্লোবিন, মায়োগ্লোবিন, দুধের কেসিন, এইসব আর এনজাইম গুলো হচ্ছে কি টার্সিয়ারি প্রোটিন বা গ্লোবিউলার প্রোটিনের আরেক নাম হচ্ছে গ্লোবিউলার প্রোটিন। একটু খেয়াল করো, এই জিনিসগুলো সবাই পারবো আশা করি। আচ্ছা, পারলে অনেকের হয়তো বা ক্লাস করতে করতে আজকে ক্লাসটা একটু হচ্ছে মুখস্থ ভিত্তিক ক্লাস, অনেকের কাছে হয়তো বা একটু বোরিং লাগতেছে। এই জন্য আমার পক্ষ থেকে তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা আছে। নাস্তা কি কি আছে, গরুর কালা ভুনা আছে আর হচ্ছে ডিম আছে। সবাই একটু ঝটপট খেয়ে ফেলো নাকি। আহ আহ, সবাই হচ্ছে একটু খেয়াল করো যে আমাদের এখানে যে জিনিসটা দেওয়া হয়েছে এটা অ্যাকচুয়ালি খাইতে পারলে তো ভালো, সামনে থাকলে হচ্ছে খাওয়াইতাম, কিন্তু সবাই যেহেতু নাই, আন্টিকে বলো রান্না করে দিবে সবাই। আচ্ছা, এখন যেটা হচ্ছে এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে খাওয়া না, অ্যাকচুয়ালি হচ্ছে আমরা একটু আগে পড়লাম অ্যালবুমিন টারশিয়ারি প্রোটিনের উদাহরণ, তারপর হচ্ছে হিমোগ্লোবিন, এইগুলা। এখন এই টারশিয়ারি প্রোটিন বা গ্লোবিউলার প্রোটিন যেগুলো আছে এগুলো হচ্ছে যদি তাপের প্রভাবে অথবা অ্যাসিড ক্ষারের প্রভাবে প্রাইমারি স্ট্রাকচারে ফিরে আসে, মানে 3 ডিগ্রিটা হয়ে যায় হচ্ছে 1 ডিগ্রি, তাহলে সেই জিনিসটাকে বলা হচ্ছে প্রোটিনের স্বভাবচ্যুতি। মানে টারশিয়ারি বা গ্লোবিউলার প্রোটিনটা যদি সরল প্রাইমারি প্রোটিনে পরিণত হয় তাহলে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে প্রোটিনের স্বভাবচ্যুতি। তাহলে প্রোটিনের স্বভাবচ্যুতিতে টারশিয়ারি প্রোটিনটা প্রাইমারি প্রোটিনে পরিণত হয়। ওকে, খাওয়া দাওয়া অনেক কিছু হয়ে গেছে। তোমরা একটা পোলের অ্যান্সার দাও, দ্রুত পোলের অ্যান্সার দাও। ওকে, তোমাদের রেজাল্ট গুলো একটু দেখে নাও। অনেকেই ভুল উত্তর দিয়েছো, অনেকেই সঠিক উত্তর দিয়েছো। যে পিভিসিটা তৈরি হয় সেটা হেপটেন দ্রবণে রাখা হয়, পেন্টেন, হেক্সেন, অক্টেনে না, হেপটেন দ্রবণে রাখা হয়। ওকে, আমরা একটু ফিরে যাই, আর হচ্ছে বেশি বাকি নাই, আমাদের অল্প একটু বাকি আছে। আমরা এইটুকু শেষ করে ইনশাল্লাহ একটু গল্প গুজব করবো, তারপর ক্লাস শেষ। ওকে, দেখো পরিবেশ এবং সামাজিক ক্ষেত্রে বিভিন্ন জৈব যৌগের গুরুত্ব। কৃষিতে কীটনাশক হিসেবে বিভিন্ন ধরনের জৈব যৌগ ইউজ করা হয়, গ্যামাক্সিন পাউডার, DDT। ক্লোরিন যুক্ত জৈব দ্রবক হিসেবে হচ্ছে ওয়েস্ট্রন, ওয়েস্ট্রোসল ইউজ করা হয়।
ফ্রিজে হিমায়ক হিসেবে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন বা সিএফসি ব্যবহার করা হয়। আর আমাদের হচ্ছে যে জিনিসটা আমরা নর্মালি খাবারের মধ্যে অ্যাড হয়ে গেছে নর্মাল খাবার হিসেবে ফরমালিন, 40% মিথানল বা ফর্মালডিহাইডের দ্রবণ হচ্ছে ফরমালিন, এগুলা বিভিন্ন ধরনের জৈব যৌগ। আচ্ছা, এরপরে ফরমালিন এই লোকটা আসলে সবকিছু যে অসুবিধাই করে তা না, কিছু সুবিধাও করে। তোমরা যখন মেডিকেলে পড়বা ভবিষ্যতে এসে দেখবে হচ্ছে ক্যাডাভার আছে, লাশ হচ্ছে দেখবা হচ্ছে ফরমালিনের মধ্যে ডুবায় রাখতেছে। তো এই মৃত প্রাণী সংরক্ষণের জন্য কি করা হয়, ফরমালিন ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ওষুধ তৈরিতে, এই বাতজ্বর বা রিউমেটিক ফিভার এবং মূত্রাশয়ের বিভিন্ন অসুখ তৈরিতে যে হেক্সামিন তৈরি করা হয়, এই হেক্সামিন তৈরিতে হচ্ছে ফরমালিন ব্যবহার করা হয়। আর একটা পলিমার ব্যাকেলাইট নামক প্লাস্টিক তৈরিতে হচ্ছে কি করা হয়, ফরমালিন ব্যবহার করা হয়। অসুবিধা কি, অসুবিধা হচ্ছে কি ফরমালিন ব্যবহার করলে কি হয়, স্নায়বিক দুর্বলতা হয়, দৃষ্টিশক্তি হ্রাস পায়, স্মৃতিশক্তি হ্রাস পায়। ওকে, ওকে, তাহলে এই ছিল আমাদের আজকের মতো হচ্ছে ক্লাস। কারোর কোনো প্রশ্ন আছে কিনা? আশা করি তোমরা তোমাদের প্রশ্নগুলো অলরেডি হচ্ছে কোশ্চেন বক্সে প্রশ্ন করছো, উত্তরও পেয়ে গেছো, তারপরেও কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, ওকে, অনেকের হচ্ছে তেমন প্রশ্ন তো কারো নাই। আচ্ছা, কেউ কেউ প্রশ্ন করছো যে কালকে C7 এক্সাম হবে কি, তোমরা যদি একটু রুটিনটা হচ্ছে একটু ভালোভাবে দেখো, রুটিনটা একটু ভালোভাবে দেখলে দেখবা হচ্ছে যে C7 পরীক্ষাটা একটু পরে নেওয়া হবে, কালকে না। একটু রুটিনটা ফলো করবা, তোমাদের হচ্ছে যে জানাই দেওয়া হবে। আচ্ছা, কারো কোনো সমস্যা না থাকলে আমরা একটু 2-3 মিনিটের মধ্যে একটু রিভিউ করব এবং এরপরে ছোট্ট একটা হচ্ছে গল্প বলে আমরা হচ্ছে শেষ করব ইনশাল্লাহ। ওকে, দেখো অ্যাস্টার আমরা বলছিলাম যে দুইটা জিনিস মিলে হচ্ছে অ্যাস্টার হচ্ছে, একটা হচ্ছে অ্যালকোহল আর হচ্ছে অ্যাসিড, এরা মিলিত হয়ে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাস্টার। অ্যাস্টারের যে জিনিসটা বললাম অবশ্যই পড়তে হবেই, সেই জিনিসটা হচ্ছে এই যে ফুল এবং ফলের মধ্যে সুগন্ধিক কারণ এবং কোন ফলে কোনটা আছে কোন ফুলে কোনটা আছে এই জিনিসটা জানা লাগবে। এরপরে অ্যামাইডে, অ্যামাইডের গুরুত্বটা পড়তে হবে। প্রোটিন সংশ্লেষণে অ্যামাইড মূলক রয়েছে, নাইলনে অ্যামাইড মূলক রয়েছে এবং বেদনানাশক ওষুধ যেটা হচ্ছে প্যারাসিটামল তৈরিতে অ্যামাইডের গুরুত্ব রয়েছে। সাধারণ প্রস্তুতি অ্যামাইডকে সরি কার্বক্সিলিক অ্যাসিডের অ্যামোনিয়াম লবণকে যদি হচ্ছে আমরা তাপ দেই তাহলে অ্যামাইড পাবো। আর অ্যামাইডকে উত্তপ্ত করলে যদি পচা মাছের গন্ধ সৃষ্টি হয় সেখান থেকে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে অ্যামাইড। এরপরে হ্যালোজেন শনাক্তকরণের জন্য পরীক্ষা আছে লেসাইন পরীক্ষা, অ্যালকোহলমূলক শনাক্তকরণের জন্য বেশ কয়েকটা পরীক্ষা আছে এবং অ্যালডিহাইড কিটোন শনাক্তকারী পরীক্ষা আছে 2,4-DNP, টলেন বিকারক আর ফেইলিং দ্রবণ পরীক্ষা। মিডল আয়ার অঞ্চলের তরঙ্গ ইনফ্রারেড দ্বারা হচ্ছে আমরা হচ্ছে জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্ত করে থাকি। গ্লিসারিন ময়শ্চারাইজিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তিনটা পদ্ধতিতে আমরা তৈরি করতে পারি, তেল বা চর্বির ক্ষারীয় আদ্র বিশ্লেষণ, অম্লীয় আদ্র বিশ্লেষণ, প্রোপিন থেকে গ্লিসারিন। এরপরে বলছিলাম যে ভোলা যাবে না স্পেন্টলায় 3 থেকে 5% গ্লিসারিন থাকে, এটা অবশ্যই মনে রাখতে হবে। আপেক্ষিক গুরুত্ব 1.26। গ্লিসারিনের শনাক্তকারী বিক্রিয়া হচ্ছে অ্যাক্রোলিন টেস্ট। এরপর হচ্ছে বার্নল ক্রিম হিসেবে হচ্ছে ব্যবহৃত হয় হচ্ছে পিক্রিক অ্যাসিড, ফেনলের অপর নাম হচ্ছে কার্বলিক অ্যাসিড। ডিসইনফেক্টেন্ট অ্যান্টিসেপটিক হিসেবে ব্যবহার করা হয়। ফেনল মেইনলি 3টা ওয়েতে প্রস্তুত করা যায়, কিউমিন, ডাও আর হচ্ছে আলকাত্রা থেকে। শনাক্তকারী বিক্রিয়াগুলো বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ, ব্রোমিন সহ বিক্রিয়া, ফেরিক ক্লোরাইড পরীক্ষা, লিভারম্যান পরীক্ষা, পদক্ষেপগুলো পড়তে হবে। ফেনলের বিশেষ কিছু বিক্রিয়া আছে, বিক্রিয়াগুলো একটু দেখতে হবে আমাদের। নাইট্রোগ্লিসারিন ডিনামাইট তৈরিতে, হৃদরোগের চিকিৎসায়, হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়। এরপর হচ্ছে টিএনটি, টিএনটি যেটা হচ্ছে বিস্ফোরক হিসেবে ব্যবহার করা হয় হাত বোমা, টর্পেডো, অ্যামাজল তৈরিতে ব্যবহার করা হয়। ডেটল অ্যান্টিসেপটিক ডিসইনফেক্টেন্ট হিসেবে ব্যবহার করা হয়। স্যালল অভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক হিসেবে গলার অসুখে ব্যবহৃত হয়। ডেটলের ব্যবহার আমরা সবাই জানি। প্যারাসিটামলের একবারে সর্বোচ্চ 1 গ্রাম, সারাদিনে হচ্ছে 4 গ্রাম এবং যারা অ্যালকোহল সেবন অভ্যস্ত তাদের ক্ষেত্রে দিনে সর্বোচ্চ 2 গ্রাম খাওয়া যাবে। এরপর হচ্ছে তিনটা তিনটা গলনাঙ্ক বিশুদ্ধতার মানদণ্ড ছিল, এগুলো দেখব। এরপর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক আর পলিমার আশা করি রিভিউ করার মতো কিছু নাই। সো আমরা এখন তোমাদের, আমি বেশ কয়েকদিন হচ্ছে সুযোগ হয়েছিল তোমাদের সাথে প্যানেলিস্ট হিসেবে থাকার, তো সেখান থেকে আমি তোমাদের কিছু কমন সমস্যা নিয়ে
একটু কথা বলতে চাই। সবাই রাজি আছে তো আর 10টা মিনিট একটু সহ্য করার জন্য? ওকে, দেখো, অনেকের হচ্ছে প্রশ্ন থাকে যে ভাইয়া হচ্ছে ইংলিশ আর জেনারেল নলেজে অনেক সমস্যা, ইংলিশ জেনারেল নলেজ নিয়ে কি করব। তো সেক্ষেত্রে কথা হচ্ছে যে জেনারেল নলেজ তো তোমাদের হচ্ছে বলে দেওয়া হয়েছে যে বাংলাদেশ বিষয়াবলী যেগুলো আছে, যদিও বলা হচ্ছে ইতিহাস মুক্তিযুদ্ধ থেকে, কিন্তু বাংলাদেশ বিষয়াবলী সবকিছুই পড়া উচিত। আর আরেকটা জিনিস, জেনারেল নলেজ নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ দেখি না, কারণ লাস্ট কয়েক ইয়ারের যদি কোশ্চেন দেখো, খুবই হচ্ছে সোজা সোজা প্রশ্ন আসে। লাস্ট ইয়ারের কোশ্চেনে আশা করি হচ্ছে ক্লাস 2-3 স্টুডেন্টকে বললো 7-8টা পারবে। তো খুব বেশি টেনশনের দরকার নাই। আর ইংলিশের যে ব্যাপারটা, ইংলিশটা একটু হচ্ছে অনেকের ঝামেলা আছে। তোমরা চেষ্টা করো ডাইজেস্টের শুরুতেই দেখবা কোন কোন টপিকস থেকে বেশি বেশি কোশ্চেন আসে, সেগুলো আইডেন্টিফাই করো। এরপরে হচ্ছে বিগত বছরগুলোতে যে বিসিএস, ঢাকা ভার্সিটি, মেডিকেলের প্রশ্নগুলো আসছে, বিভিন্ন ভার্সিটিতে যে সকল প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো খুব ভালোভাবে সলভ করো। এবং হুবহু না আসলে দেখবে এখান থেকে হচ্ছে তোমরা বেশ কিছু নিয়ম কমন পাবা। এরপর যে টপিকস গুলো থেকে প্রশ্ন বেশি আসে সেই টপিকস গুলো একটু ধরে ধরে একটু ডিপলি পড়ার চেষ্টা করো। এরপরে কথা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে ভাইয়া এতদিন তো পড়িনি, এখন থেকে ভালো করে পড়লে কি চান্স পাবো কি না। তাদের ক্ষেত্রে কথা হচ্ছে কালকে হয়তোবা তোমরা একটা নিউজ দেখে থাকবে যে তোমাদের পরীক্ষা হয়তোবা মার্চের শুরুতে হতে পারে। একটা নিউজ, জানি না কতটুকু সত্য, তবে হতে পারে মার্চের শুরুতে। তো তার মানে তোমার হাতে এখনো প্রায় 3 মাস সময় আছে। তুমি জানো না এই 3 মাসে তুমি কত কি করে ফেলতে পারো। সো অবশ্যই সম্ভব, আজকে থেকে পড়া শুরু করো, ইনশাল্লাহ সম্ভব। এছাড়া বলে যে পড়তে ভাল লাগে না, মন বসে না পড়ার টেবিলে, এক্ষেত্রে কি করব? ঘুম ধরে, এই রকম এরকম নানা রকম প্রশ্ন। তাদের ক্ষেত্রে কথা হচ্ছে পড়তে ভাই আসলে কারোই ভাল লাগে না, ঠিক আছে, কিন্তু কষ্ট করে পড়তে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে লাস্ট যে কথাটা, যে আমার হচ্ছে ছোট একটা গল্প বলে আমি শেষ করতে চাই। সেটা হচ্ছে আমার মেডিকেলে চান্স পাওয়ার দিনের গল্প। সেটা হচ্ছে অক্টোবর মাসের 9 তারিখ ছিল। তো রেজাল্ট দিবে দিবে দেয় না, সন্ধ্যা হয়ে গেছে। আহ সন্ধ্যার পর মাগরিবের নামাজ পড়ে উঠেছি। ওই সময় এক ফ্রেন্ড ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে কিরে তোর রেজাল্টের কি অবস্থা। তো রেজাল্টের কি অবস্থা, আমি তো তখন জানি না যে রেজাল্ট দিছে। তো ও বলতেছে যে রেজাল্ট দিছে, রেজাল্ট দ্রুত চেক কর। তা আমি হচ্ছে, ওয়াইফাই ছিল ফোনে, ওয়াইফাই নিজের ওয়াইফাই না, ফ্রেন্ডের ওয়াইফাই কানেক্ট করা ছিল। তো ফোনে ডেটা টেটা ছিল না, কিন্তু ওই সময়টা আসলে দুর্ভাগ্যজনক ভাবে বাসায় কারেন্ট নাই। তো ওয়াইফাই নাই, আমি ফোনে হচ্ছে কি করলাম, ডেটা কিনে টিনে যখন চেক করতে গেলাম রেজাল্ট, বাংলাদেশের ওয়েবসাইটটা আসলে অনেক বেশি স্ট্রং। তো লেখা আসে এরর 404, এই সেই হ্যান ত্যান। So আমি হচ্ছে আর রেজাল্ট হচ্ছে দেখতে পারতেছি না। তো আমার জীবনে এখনো পর্যন্ত যদি বলি যে সবচেয়েতে মানে অনিশ্চয়তার মধ্যে সবচেয়েতে আমি কখন অসহায়, ঠিক আছে, ঠিক আমার মনে হয় যে ওই দিন ওই সময়টার মতো অসহায় আর কখনো মনে হয় নাই। তো রেজাল্টটা পাচ্ছি না। বাসার মধ্যে মা ছিল, ঠিক আছে, কি করব তখন? অন্ধকার রুম, আমার এখনো মনে আছে, মা সোফায় বসে আছে, আমি ফ্লোরে বসে মার্ক করলে আস্তে করে মাথা রেখে বসে আছি। মাথার মধ্যে একটা জিনিসই কাজ করতেছে যে যদি চান্স না পাই তাহলে কি হবে, বাসায় বা আমি থাকবো কিভাবে। আর এতক্ষণ অলরেডি হচ্ছে আত্মীয় স্বজন সবাই ফোন দেওয়া শুরু করছে যে রেজাল্ট কি, অমুক ফ্রেন্ড ফোন দিচ্ছে যে দোস্ত আমি তো ডিএমসি তে চান্স পাইছি, তোর কি অবস্থা, ঠিক আছে। তো ওই অবস্থায় হচ্ছে এরকম করতে করতে একটা পর্যায়ে রেজাল্ট জানলাম যে খুবই ভালো একটা মেডিকেল কলেজে চান্স পাইছি, বাসায় সবাই আলহামদুলিল্লাহ খুশি। তো এরপরে যেটা হচ্ছে, রাতে রেটিনা থেকে দুইজন ভাই আসলো, তাদেরকে আব্বু নিয়ে আসলো, মিষ্টি টিষ্টি নিয়ে আসছিল, সেই মিষ্টি টিষ্টি খাইলাম। তো ঘটনা এখানেই শেষ। কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়েছিলাম, সেই অবাক হওয়ার বিষয়টা হচ্ছে ছোটবেলা থেকে শুনছি আমার বাবার সবচেয়ে ইচ্ছা যে হচ্ছে আমি মেডিকেলে পড়ি। তো এই মানুষটার মধ্যে আমি দেখলাম সবচেয়ে কম উচ্ছ্বাস, যে এর মনে হচ্ছে কোনো খুশি হয় নাই, বোঝার কোনো উপায় নাই যে হচ্ছে মানে খুশি হয়েছে বা কি এতদিনের ইচ্ছা পূরণ হয়েছে। তা আমি মনে মনে বললাম যে এমন কেন, ঠিক আছে, যে একটু খুশি টুশি হবে, ছেলে চান্স পাইছে, কোনো ফিলিংসই নাই তার। তো যাই হোক, ওই রেটিনার ভাইরা মিষ্টি টিষ্টি খেয়ে চলে গেল। আমার ক্লাস হলো, ক্লাসের প্রায় 6-7 মাস পরে একদিন ওই ভাইয়ের সাথে বসে বসে আবার কথা বলতেছি। তো কথা বলার এক পর্যায়ে ভাই বলতেছে যে আব্বু কেমন আছে, খোঁজ খবর নিল। এরপরে উনি কথায় কথায় বলতেছে যে তোমার বাবা খুব ইমোশনাল মানুষ। তা আমি ওনার উল্টে ঝাড়ি দিলাম, ধুর মিয়া কি কন না কন, ওনার মধ্যে তো কোনো ফিলিংসই নাই। তো উনি তখন বলল যে আসলে তোমার বাসায় যেদিন যাই, সো সেই দিন হচ্ছে তোমার বাবা, তোমার বাসা ছিল 3 তলায়, নিচ তলায় হচ্ছে
তোমার বাবা যখন যায় তখন আমাকে জড়ায় ধরে কান্না করে ফেলে। So, বিশ্বাস করো ওই যে যে জায়গাটা হচ্ছে মানে ওই জিনিসটা আসলে বোঝায় প্রকাশ করা সম্ভব না, ঠিক আছে? কারণ অ্যাকচুয়ালি হচ্ছে তোমাদের এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, কারণ আজ থেকে 2 মাস হোক 3 মাস পর হোক তোমরা তোমাদের বাবা মাকে কাঁদাবাই যেভাবে হোক। একটা হচ্ছে চান্স পেয়ে কাঁদাইতে পারো, একটা হচ্ছে চান্স না পেয়ে কাঁদাতে পারো, ঠিক আছে? তো এখন হচ্ছে সেটা হয়তোবা তুমি দেখবা হয়তোবা দেখবা না, ঠিক আছে? কিন্তু অপশন তোমার কাছে দুইটা, একটা হচ্ছে চান্স পেয়ে কাঁদাবা, আরেকটা হচ্ছে চান্স না পেয়ে কাঁদাবা। তুমি হচ্ছে নিজেও জানো না যে তুমি কতটুকু চাও যে তুমি চান্স পাবা, আর হচ্ছে তোমার বাবা মা কতটুকু চায় যে হচ্ছে তুমি চান্স পাবা। সো যারা বলো যে পড়ায় মন বসে না, ভাল লাগে না পড়তে, তারা হচ্ছে যখনই মন বসবে না একটু চোখটা বন্ধ করে নিজের বাবা মার কথা চিন্তা করবা, আশা করি হচ্ছে পড়ায় মনোযোগ দিতে পারবা। আরেকটা কথা, আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। সো আমরা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করব এবং যে যে ধর্মের আছি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করব যেন হচ্ছে আমাদের রেজাল্টটা ভালো হয়। তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের পরিশ্রমের দাম দেবে এবং আমরা সবাই মেডিকেলে চান্স পাবো ইনশাল্লাহ। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুব ভালোভাবে পড়াশোনা করো ইনশাল্লাহ। সবার সাথে দেখা হবে কোনো এক ক্যাম্পাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। বাচ্চারা তোমরা লাস্ট পুরো অ্যানসার করো, অ্যানসার করে আজকের মতো ক্লাস এখানে শেষ হবে তোমাদের। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ। আরব ভাই ক্লাস শেষ করে দিচ্ছেন না? আরব ভাই, জি ভাই। নাজিম ভাই। হ্যাঁ ভাই। হ্যাঁ, কোনো সমস্যা ভাই? না ঠিক আছে। ওকে। যারা ওই পরীক্ষার কথা বলতেছো, পরীক্ষা কবে হবে? পরীক্ষা আমরা তোমাদের জানাই দিব ভাইয়া। পরীক্ষার ডেটটা আমরা তোমাদের জানাই দিব। পরীক্ষার ডেট নিয়ে কনফিউশন ছিল দেখি তো তোমাদেরকে আমরা বলছি উইল ইনফর্ম ইউ লেটার, ঠিক না? আমরা তোমাদেরকে জানাই দিব, এটা নিয়ে টেনশন করার প্রয়োজন নাই। রুটিনে যেভাবে আছে ওইভাবে ফলো করো।